এই অকর্মায় ঢেকি, এটা কি চা বানিয়ে এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারে কম খাই, সেটা কি তুই জানিস না? সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। যা, চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার গিয়ে আমার জন্য আরেক কাপ চা করে নিয়ে আয়। আমি তনুর কথা মতো চুপচাপ মাথা নুয়ে চায়ের ভাঙা কাপটা ফ্লোর থেকে উঠিয়ে আরেক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যাই। টি কর্নারে এসে আমি আবারও চুলোয় চা বসাই। চুলোয় চা হচ্ছে, আর ওপর দিকে আমার চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে, কারণ একটু আগে ছুঁড়ে মারা তনুর গরম চাগুলোর কারণে আমার শরীরে প্রচণ্ড জ্বালাতন শুরু করেছে। তবে আমি সেটাকে বেশি একটা গুরুত্ব দিলাম না, কারণ আমি এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানাতে কোনো গরমিল করলে আবারও আমাকে সাজা পেতে হবে। এভাবে তাকিয়ে আছিস কেন? অবাক হয়েছিস মনে হয় আমাকে এখানে দেখতে পেয়ে? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ গত 5 বছর আগে আমি কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়ে তো তোর আর কোনো উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমায় চিনতে পেরেছিস মিস্টার আকাশ মাহমুদ? আমি কিন্তু সেই তনু যাকে তুই গত 5 বছর আগে অপমান, তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কিনা দেখ তো আমার কথা। জি, মনে আছে। মনে থাকলে তো ভালোই। জানিস, বহুদিন ধরে প্রত্যাশা করে বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে, আর আমি তোর উপরে প্রতিশোধ নিব 17 সালের এপ্রিল মাসের 7 তারিখে করা অপমানের। আমি সেই দিনের কথা আজও ভুলিনি। ডায়েরিতে ডেটটা একদম টুকে রেখেছি ভালোভাবে। আজ সেই দিনটা এসেছে। অবশ্য আমি ভেবেছিলাম তোর সাথে পরবর্তীতে আমার দেখা হলেও তোকে অপমান করার সেভাবে সুযোগ পাবো না, কিন্তু আজ দেখছি তুই পুরো ভিখারির ন্যায় আমার সামনে এসে চাকরির জন্য হাজির হয়েছিস। মিস্টার আকাশ মাহমুদ, দেখলি তো সময়ের পরিবর্তন। গত 5 বছর আগে আমার কিছুই ছিল না। বিজনেসের সমস্ত টাকা মায়ের খাওয়ার ফলে বাবা স্টক করে মারা গিয়েছিল। তখন আমার আর আমার পরিবারের মাথার উপর কোনো ছাদ ছিল না। বাবার বিজনেসের এতটাই লোকসান হয়েছিল যে বাবার সমস্ত টাকা ডুবে যাওয়ার পাশাপাশি এক গাদা ঋণে ডুবে পড়েছিল আমরা, যেই কারণে আমাদের বাড়িটাও সেই সময় আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন আমাদের আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। তার উপরে তোকে আমি বহু আগ থেকেই ভালোবাসতাম। আমার বাবার সাথে তোর বাবার বেশ ভালো একটা সম্পর্ক ছিল, কারণ দুজনে একসাথে বিজনেস করত। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর তোরা আমাদের দিকে সাহায্যের হাত তো বাড়াসিনি। তার উপর আমি তোর বুকে মাথা রেখে ঠাঁই খোঁজার প্রত্যাশা করায় তুই আমাকে এক গাদা অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। জানিস, আমার ভেতরে সেদিন এই আগুন জ্বলে উঠেছিল। আমি সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি নিজের বাবার যেটুকু ধন সম্পদ আর নাম ছিল আমি তার থেকেও দ্বিগুণ টাকা আর নিজের নাম কামাবো, আর সেই সঙ্গে তোর থেকে অপমানের প্রতিশোধ নিব। এরপর আমরা তোদের সেই শহরটা ছেড়ে অন্য শহরে চলে যাই। অন্য শহরে যাওয়ার পর আমার মায়ের কিছু জমি জমা ছিল, সেসব মা বিক্রি করে আমায় অল্প সংখ্যক টাকা দেয় ছোটোখাটো বিজনেস করার জন্য। মায়ের দেওয়া সেই অল্প সংখ্যক টাকা থেকে আমি নিজের এত বড় একটা অবস্থান তৈরি করেছি। আজ দেখ, পরিস্থিতি পাল্টে গিয়েছে। আজ দেখ, আমার সেই দুঃসময় তোর দেখা দিয়েছে। তাই তো তুই চাকরির জন্য আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিস। শোন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। তনু প্লিজ এমনটা করো না, আমার চাকরিটা খুব প্রয়োজন। আমার কথা শুনে তনু খুব কর্কশ গলায় বলে উঠল, থাপড়ে তোর গালে সমস্ত দাঁত ফেলে দিব। তুই আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? ম্যাডাম বলে ডাক। ম্যাডাম প্লিজ আমায় চাকরিটা দিন, আমার চাকরিটার খুব প্রয়োজন। হ্যাঁ, এবার ঠিক আছে। আর মিস্টার আকাশ, তোকে কি আমি বলেছি যে চাকরিটা দিব না? তোকে তো আমি চাকরি দিতেই চাইছি, কিন্তু তার জন্য তো তোকে শর্ত মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারটাতে সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিস। চুক্তির 3 বছরে তুই এই বিয়ের থেকে কখনোই ভাঙতে পারবি না। সেই সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো। 3 বছরের আগে বিয়ে ভাঙতে পারবো। আমি চাইলে তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায়, আগামী 3 বছর আমার যেমন ইচ্ছা হয় তেমনটাই আমি করব। তুই আমার এই এগ্রিমেন্টে রাজি হয়ে যা, তাহলেই তো চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আবারও হাবলার মতো তার দিকে তাকিয়ে আছি। অপর দিকে সে আমার তার দিকে তাকিয়ে থাকা দেখে এবার চরম পর্যায়ে রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলল, দেখ, তোর সাথে ঘন্টার পর ঘন্টা বকবক করব, সেই সময়টা আমার নেই। হয় তুই কন্ট্রাক্ট পেপারে সাইন কর,
না হয় শুরুতেই অফিসের সকল কর্মচারীর সামনে আমি তোকে চরম অপমান করব। তারপর সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। এবার তুই কোনটা করবি জলদি বল। আমি অফিসে ইন্টারভিউ দিতে এসে এই ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছি। এখন আমি চাইলেও চাকরিটায় বরখাস্তও করতে পারবো না, কারণ তনু সবার সামনে আমাকে অপমান করার হুমকি দিয়েছে। অন্যদিকে আমি চাকরিটা করলেও তো আমার জন্য বিপদ, কারণ আজ প্রথম দিনেই তনু আমার সাথে যেভাবে কথা বলছে, এতে আমি বুঝে গেছি রোজ তনু আমাকে অপমান করবে, অপদস্থ করবে। এছাড়াও তনু আমাকে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে আমাকে আমার জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আমার হাতে বর্তমানে থার্ড কোনো অপশনে নেই। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আমার বেছে নিতেই হবে। একদিকে আমার চাকরিটার খুব প্রয়োজন, সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরিটা আমার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমানিত হতে হবে। তাই আমি পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিই। তনু আমার কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিয়ে সেই পেপারটা ডেস্কের ভিতরে রেখে ডেস্কে তালা মেরে চেয়ার থেকে উঠে আমার কাছে এসে দাঁড়ায়। এরপর বলে, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই থাকুক না কেন, বর্তমান এর থেকে ভালো কিছুই তুই ডিজার্ভ করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাটাতে হবে। এবার দেখিয়ে আমার কোমরে 2 হাত রেখে আমায় বেরিয়ে ধর। আমি তনুর কথা শুনে থতমত খেয়ে যাই। আমি ভূত দেখার মতো করে তার দিকে তাকিয়ে আছি। অপরদিকে তনু আমাকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে থাকলে চোখ দুটো উঠিয়ে নিব তোর। মনে রাখবি তুই আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোর ম্যাডাম। আমি যখন জানতে পেরেছি তুই আমার অফিসে ইন্টারভিউ দিতে আসবি, তখনই উকিলের মাধ্যমে কন্ট্রাক্ট পেপারটা বানিয়ে রেখেছি, যাতে করে তোকে একদম আটকে ফেলতে পারি। তবে তোকে আপাতত বেরিয়ে ধরতে বলার একটা কারণ আছে। সেটা হচ্ছে, আমার ইচ্ছে ছিল আমার যেদিন বিয়ে হবে সেদিন আমি আমার হাজব্যান্ডের সাথে অনেকক্ষণ ছুটি করব, কিন্তু ভাগ্য খারাপ থাকায় প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়েটা করতে হয়েছে। তবে যাই হবে হোক, স্বপ্নটা পূরণ করি আগে। এবার দেখি তুই আমার কোমরে হাত রেখে আমি বেরিয়ে ধর, তবে সাবধান, জড়িয়ে ধরবি না কিন্তু। আমি তনুর কথা মতো দুহাত তনুর কোমরে রেখে তনুকে জড়িয়ে ধরি। আমি তনুকে জড়িয়ে ধরার কয়েক সেকেন্ড পর তনু আমাকে নিজেই জড়িয়ে ধরে, আমার বুকে মাথা রাখে। তনু আমার বুকে মাথা রাখতেই আমার সারা শরীর যেন কেমন শীতল হয়ে যায়। আমার মনে হচ্ছে সত্যি সত্যি আমি নিজের প্রিয়তমাকে নিজের বাহুতে নিয়ে রেখেছি। চোখ বুজে আমি কয়েক সেকেন্ডের জন্য বাস্তব জগৎ থেকে কল্পনা জগতে বিচরণ করলাম। তবে কিছু সময় যেতেই তনু আমার বুক থেকে মাথা উঠিয়ে আমার গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, আমার ইচ্ছেটা আমি জাস্ট পূরণ করেছি, কিন্তু তুই তো দেখছি চোখ বুজে মজা নেওয়াই ব্যস্ত। কি ভুলে গেছিস নাকি আমি তোর ম্যাডাম আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট? না ম্যাডাম, ভুলিনি। তাহলে চোখ বন্ধ করে কি করছিলি? আমার তো মনে হচ্ছিল তুই আমাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরে আছিস। সরি ম্যাডাম। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। আগামী থেকে নিজের পরিচয়টা মনে রাখবি। জি আচ্ছা। এবার গিয়ে আমার জন্য চা করে নিয়ে আয়। আমি তনুর কথা মতোই চা করে আনতে গেলাম। তবে আমি জানি না টি কর্নার কোথায়। তনুর কেবিন থেকে বেরিয়ে এদিক ওদিক টি কর্নার খুঁজতে থাকি। এমন সময় অফিসের ম্যানেজার আমার কাছে এসে বলে, তোমার চাকরিটা কি কনফার্ম হয়েছে? জি হয়েছে। কোন পোস্টে চাকরি দিয়েছে ম্যাডাম তোমায়? ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ও আচ্ছা, তবে তুমি এখন কি খোঁজাখুঁজি করছো? বেশ কিছু সময় ধরে দেখছি তুমি এদিক সেদিক কি যেন খুঁজে বেড়াচ্ছ। আসলে ম্যাডাম আমায় ওনার জন্য চা করে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি জানি না টি কর্নারটা কোথায়, তাই সেটা খুঁজছিলাম। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। জি আচ্ছা। অফিসের ম্যানেজার আমাকে নিয়ে টি কর্নারটা দেখিয়ে দিয়ে সে চলে যায়। অন্যদিকে আমি টি কর্নারে গিয়ে তনুর জন্য চুলো চা বসাই। কিছুক্ষণ পর চায়ের পানি তৈরি হলে আমি চায়ের মধ্যে চায়ের সরঞ্জাম দিয়ে একটা কাপে করে তনুর জন্য চা নিয়ে যাই। আমি প্রচণ্ড নার্ভাস চাটা কেমন হয়েছে সেটা নিয়ে। অবশ্যই আমি সব কিছু পরিমাণ মতোই দিয়েছি, তবে তনুর কাছে চাটা কেমন লাগে সেটাই বড় বিষয়। আমি চাটা তনুকে দেওয়ার পরই তনু চাটা মুখে দিতেই তার মেজাজটা খারাপ হয়ে যায়, যার ফলে গরম চা ভর্তি কাপটা কোনো কিছু না ভেবেই আমার শরীরের উপর ছুঁড়ে মেরে বলল, এই অকর্মায় ঢেকি, এটা কি চা বানিয়ে এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারে কম খাই, সেটা কি তুই জানিস না? সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। যা, চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার গিয়ে আমার জন্য আরেক কাপ চা করে নিয়ে আয়। আমি তনুর কথা মতো চুপচাপ মাথা নুয়ে চায়ের ভাঙা কাপটা ফ্লোর থেকে উঠিয়ে আরেক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যাই। টি কর্নারে এসে আমি আবারও চুলোয় চা বসাই। চুলোয় চা হচ্ছে,
আর ওপর দিকে আমার চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে, কারণ একটু আগে ছুঁড়ে মারা তনুর গরম চাগুলোর কারণে আমার শরীরে প্রচণ্ড জ্বালাতন শুরু করেছে। তবে আমি সেটাকে বেশি একটা গুরুত্ব দিলাম না, কারণ আমি এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানাতে কোনো গরমিল করলে আবারও আমাকে সাজা পেতে হবে। তাই আমি নিজের দিকে ভ্রুক্ষেপ না করে চা বানিয়ে তনুর জন্য নিয়ে যাই। আমি এবার একদম আংশিক পরিমাণ চিনি দিয়েছি। তনু এবার চা খেয়ে আর কোনো রিয়েক্ট করে না, কারণ চায়ের মধ্যে সব ঠিকঠাক ছিল এবার। তবে তনু চা নিয়ে আমাকে কিছু না বললেও আগের বার চায়ে চিনি বেশি দেওয়ার কারণে আমাকে বলে, এই যে শোন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হলেও আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দিব, সেসব তো সম্পূর্ণ করতে হবে। অবশ্য ফাইলগুলো যদিও আমার সম্পূর্ণ করার কথা, কিন্তু প্রথমবার চায়ে বেশি চিনি দেওয়া শাস্তি এটা তোর। এই যে আমার ডেস্কের উপরে 3টা ফাইল রয়েছে, ফাইলগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। যা, এবার গিয়ে ওই কোনায় ফ্লোরের উপরে বসে কাজ শুরু কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দিব। আমি চুপচাপ তনুর কথা মতো তনুর ডেস্কের উপর থেকে 3টা ফাইল নিয়ে তনুর কেবিনের এক কোনায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে দেই। তনু আমাকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলায় আমার বেশ অপমান লাগে, কিন্তু আমি তনুকে সেটা নিয়ে কিছুই বললাম না, কারণ আমি তো নিরুপায়। চাকরিটা আমার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আমার একদমই ভালো নেই। এখন আমি যদি তনুর কথা না শুনি তাহলে সেটা আমার জন্য সমস্যাজনক হবে। তাই আমি মুখ বুজে ফ্লোরের উপর বসেই কাজ করতে আরম্ভ করি। কাজ করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে লাঞ্চের টাইম। অনেকে অফিসের বাইরে ক্যান্টিনটাতে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরের খাবার নিয়ে সেগুলো অফিসে বসে খাচ্ছে। এমনকি তনু কেবিনে বসে দুপুরে লাঞ্চ করছে। তবে আমি কিছুই খাইনি। আমি না খেয়ে সবগুলো ফাইল রেডি করে 7:30টার দিকে তনুর কাছে দেই। ফাইলগুলো রেডি করে তনুকে দেওয়ার পর তনু এবার 10 মিনিটের জন্য আমাকে ছুটি দেয় বাহির থেকে খেয়ে আসার জন্য। আমি কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যাই খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগে আমি ফিরে আসি। ফিরে আসার পর তনুর কেবিনে ঢুকতেই দেখি তনু কার সাথে যেন প্রেমের আলাপ করছে। আমি পুরো হতভঙ্গ হয়ে গেছি তনুর ফোন আলাপ শুনে, কারণ আজ সকালে কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে তনু আমাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। সমস্ত কিছু কেমন যেন আমি গুলিয়ে যাচ্ছি, কারণ আমি নিজে সে তনুর জীবনে কদম ফেলিনি। তনু নিজে এক প্রকার ব্ল্যাকমেল করে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে আমাকে বিয়ে করেছে। এখন আবার সেই মেয়ে নিজেই ফোনের মধ্যে অন্য কোনো ছেলের সাথে রং তামাশা করছে। আমি তনুর মতিগত কোনো কিছুই বুঝতে পারছি না। কি দরকার ছিল তনুর এমনটা করার? সে তো চাইলে ফোনে যার সাথে প্রেমালাপ করছে তাকেই বিয়ে করতে পারতো, কিন্তু তনু সেটা না করে অযথা ব্ল্যাকমেল করে আমাকে কেন বিয়ে করলো? তনু আসলে কি চাইছে? আমি তনুর দিকে তাকেই সেই প্রশ্নের উত্তর খোঁজে মগ্ন হয়ে পড়ি। অপরদিকে তনু প্রচণ্ড রেগে যায় যে আমি বিনা অনুমতিতে কেন প্রবেশ করলাম। ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আমাকে বলল, এই অকর্মার ঢেকি, বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিছুই নেই নাকি? তুই কি জানিস না কারো কেবিনে বা কারো কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যত অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করতো, যার জন্য তুই এমনটা করেছিস? তনুর রাগান্বিত কণ্ঠে কথাবার্তা শুনে আমি থতমত খেয়ে যাই। তড়িঘড়ি করে তনুর বিষয় নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করি। এরপর তাকে বললাম, ম্যাডাম আমি ক্ষমা প্রার্থী। আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকায় বেখেয়ালিভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে এরকমটা আর কখনো হবে না। মিস্টার আকাশ মাহমুদ, আমার সাথে অভিনয়টা একদম কমিয়ে করিস। শোন, তুই যেই মঞ্চে অভিনয় করতে নাম লিখিয়েছিস আমি সেই মঞ্চটার মালিক। তুই কি ভেবেছিস তুই আমাকে উল্টাপাল্টা বুঝ দিলে আমি সেসব বুঝবো? শোন, আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। না ম্যাডাম, এমনটা নয়, আপনি আমাকে ভুল বুঝছেন। দেখ, আমি আগেই বলেছি আমাকে উল্টাপাল্টা বুঝ দিতে আসিস না। আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবেই কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস, আর কেন অনুমতি নিসনি সেটাও আমি জানি। আর অনুমতি ছাড়া কোনো উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিস সেটাও আমার জানা। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী, আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রস্তুতভাবে দেখা। শোন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে, তাই তুই সেটার ফায়দা উঠাতে চাচ্ছিস। শোন মিস্টার আকাশ মাহমুদ, তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই,
তোকে আমি বিয়ে করার উদ্দেশ্য কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব বা তোর সাথে সাধারণ বাকি 5-10টা দম্পতির মতো আগামী 3 বছর কাটাবো। তোকে আমার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো তোকে হাতের মুঠোয় জিম্মি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে তোর পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া। গত 5 বছর আগে তুই আমাকে যেই কষ্টটা দিয়েছিস, আমি আগামী 3 বছরে তোর দেওয়া কষ্টের চাইতেও কয়েক হাজার গুণ বেশি কষ্ট তোকে আমি দেব। সেই জন্যই তোকে আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে জিম্মি করেছি। তনুর কথা শুনে আমার আবার প্রচুর মেজাজ খারাপ হয়। কারণ একে তো তনু আমার উপর জোর জবরদস্তি করে দোষ চাপিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত তনু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই শুধু আমাকে বিয়ে করেছে। আমি সব কিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তনুর মুখের উপরে বলে উঠি, এ মেয়ে, নিজেকে কী ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়া খালি তুই একমাত্র যে তোর কথাগুলোই সঠিক আর বাকি সবার কথা মিথ্যা? আর তুই একটু আগে কী বললি, আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবনে জাহান্নাম বানাবি? শোন, তোর চাকরি আমি করব না, আমি অন্য কোথাও চাকরির জন্য আবেদন করব, তারপর দেখি তুই আমার সুখ শান্তি কীভাবে কেড়ে নিস। আমার মুখে তুই তুকারি শুনে তনু ফোন কেটে দিয়ে টেবিলের উপরে রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা তনু তার কথা বলার ছোট ফোনটা হাতে নিয়ে সজোরে আমার মুখের উপরে ছুঁড়ে মারে, যার ফলে ফোনটা আমার কপালে লেগে আমার কপাল পেটে রক্ত পড়তে আরম্ভ হয়। তনুর এমন আচরণে আমার আরও রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আমি সোজা তনুর দিকে তেড়ে গিয়ে তনুর গলা চেপে ধরে পেছনের দেয়ালে সেজে তনুকে ঠেসে ধরি। এরপর গর্জন করে বললাম, এই মেয়ে, কিসের এত দিমাগ তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আজ সকাল থেকে আমার সাথে যা খুশি তা করে যাচ্ছিস, যা খুশি বলে যাচ্ছিস, তার উপর এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপর ফোন ছুঁড়ে মেরেছিস। এই মেয়ে, আমাকে কি তোর খেলার পুতুল মনে হয় নাকি যে আমার জীবন নষ্ট করার? তুই কে? 5 বছর আগে তোকে না হয় অপমান করেছি, তাই বলে তুই কি আমার পুরো জীবনটাই তছনছ করে দিবি নাকি? তনু আমার কথায় কোনো জবাব দেয় না। আর জবাব দেবে ভাই কী করে? আমি তনুর গলায় যে জোরে চেপে ধরেছি, তাতে করে তনু বহু চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দই বের করতে পারে না। প্রচণ্ড ব্যথা লাগছে তার। ব্যথা সহ্য করতে না পেরে তনুর চোখ দিয়ে পানি ভরতে আরম্ভ করে। তনু অসহায়ের মতো চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনুর কান্নারত দৃষ্টি দেখে আমার রাগ মাটি হয়ে যায়। মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব করছে। যদিও বা তনু আমার সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু মেয়েটা চোখের পানি দেখা মাত্রই আমার কেমন যেন একদম মনটা শান্ত হয়ে যায়। তনুর গলা থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকি। অন্যদিকে তনু আমার থেকে ছাড়া পাওয়া মাত্রই কাশতে কাশতে বলে ওঠে, তোকে আমি ছাড়বো না। 5 বছর আগের করা আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে জিম্মি করেছি, কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোর অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিস, আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি দেখবি? শোন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, না হয় তো কন্ট্রাক্ট পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব, আর তোর পরিবারকে একদম রাস্তায় নামিয়ে দিব। এমনিতেই তোর পরিবারের অবস্থা ভালো না, তার উপরে তোকে লকআপে দিলে তোর পরিবার রোডে নেমে আসবে। কি ভেবেছিস তুই আমাকে? আমি কাছে খেলোয়াড়? শোন, একদম আমার সাথে সেনামি করতে আসিস না, তাহলে কিন্তু তুই আর তোর পরিবার একদম ধ্বংস হয়ে যাবি। আমি তনুর কথার প্রতি উত্তর আর কিছুই বললাম না, কারণ আমি ভালো করেই বুঝে গেছি আমি ইতিমধ্যে ভুল করে ফেলেছি। তার উপরে আমি এখন আরও কিছু বললে বিষয়টা আরও জটিল হবে, যার দরুন আমাকে আর আমার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই তনু যে ডেঞ্জারাস, তার উপরে এখন যদি আমি উল্টাপাল্টা কিছু বলি, তাতে করে সত্যিই তনু আমার 12টা বাজিয়ে দেবে। তাই আমি পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকি। আর তনু রাগে ফুসফুস করতে করতে চেয়ারের উপর গিয়ে বসে পড়ে। কিছুটা সময় এভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কথা বলে না। কিছুক্ষণ পর তনুর রাগ কমে যায়। রাগ কমার পর তনু কি মনে করে যেন ডেস্কের ড্রয়ার খুলে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর বলে, চুপ করে আমার চেয়ারটাতে বস। আমি তনুর আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যাই। আমার মাথায় কাজ করছে না, এটা কি সত্যি সেই তনু যে একটু আগেই আমার জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল? আমি এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হা হয়ে তনুর দিকে তাকিয়ে আছি। অপরদিকে তনু আমাকে তার দিকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল, এই অকর্মার ঢেকি, তোকে আমার চেয়ারটাই বসতে বলেছি, আমার কথাটা কি তোর কানে যায়নি? তনুর কথায় আমার হুঁশ ফেরে। আমি তাড়াতাড়ি তনুর কথা অনুযায়ী চুপ করে তনুর চেয়ারটাতে গিয়ে বসে পড়ি। আমি তনুর চেয়ারে বসার পর তনু ফার্স্ট এড বক্সটা খুলে নিজের তুলো দিয়ে আমার কপালে রক্ত পড়া বন্ধ করে। এরপর তনু আমার কপাল ওয়াশ করে আমার কপালে পট্টি বেঁধে দেয়। তনুর আচরণ দেখে আমার মনে হচ্ছে তনু যেন আমার বিয়ে করা বউ। আর এমনটা মনে হওয়ার
আরও একটা কারণ রয়েছে। তনু আমার কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আমার কাছাকাছি আসে, তখন আমি আমার থুতনিটা নিজের অজান্তেই অনেকটা সময় তনুর পেটের ওপরে ঠেকে রেখেছিলাম। কিন্তু তনু আমাকে কিছুই বলেনি। তার উপরে তনু আমাকে নিজে পট্টি বেঁধে দিয়েছে। আমি তনুর এমন শোভনী আচরণ দেখে প্রথম দিনেই তনুর মায়ে আটকে যাই। যদিও বা তনুর সাথে আমার বিয়ের স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরেও আমার কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরের সমস্ত ভূমিকা তনুর সাথে পালন করতে। আমি এক ধরনের মোহের মধ্যে আটকে গেছি। অপরদিকে তনু আমার কপালে পট্টি দেওয়া শেষ করতেই আমাকে বলল, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি, এবার তুই উঠে দাঁড়া, আমি চেয়ারে বসবো, তারপর তুই আমার পা টিপে দিবি হিসাব বরাবর। আমার কেন জানি মনে হয়েছে প্রথম দিন হিসাবে তোর উপরে অন্যায়টা একটু বেশি করে ফেলেছি, তাই মানবতা দেখিয়ে পট্টি বেঁধে দিয়েছি। এবার তুই নিজের মানবতা দেখিয়ে আমার পা টিপে দে। এটা তোর দিক থেকে মানবতা হলেও আমার দিক থেকে এটা তোর জন্য শাস্তি, কারণ তুই আমার গলা চেপে ধরেছিস, যেটা তোর করা কখনোই উচিত হয়নি। তুই সাময়িকের জন্য ভুলে গিয়েছিস আমি তোর অফিসের ম্যাডাম, তাই জিনিসটা তোকে মনে করিয়ে দিতে তোকে দিয়ে আমার পার্টি পাবো। দেখি এবার কাজে লেগে পড়। এত সময় সব কিছুই ঠিকঠাকই ছিল, কিন্তু বর্তমানে তনুর কথাবার্তাগুলো শুনে আমার ভিতরে জন্মানো সমস্ত মোহ লেজ গুটিয়ে পালায়। শেষমেশ তনুর পা টিপতে হবে। আমি কথাটা শুনতেই আমার শরীর কেমন যেন গুলিয়ে ওঠে। আমার বাবারও অফিস ছিল, যে অফিস আমি নিজেও বহুদিন সামলেছি। তবে আমি কোনোদিন কারোর সাথে এমন নির্মম আচরণ করিনি যেটা তনু আজ আমার সাথে করছে। আমি বুঝে উঠতে পারছি না আমার এখন কি করা উচিত। আমার ভিতরে তো চরম পরিমাণে লজ্জা লাগছে তনুর কথা শুনে, সেই সঙ্গে বেশ অপমানও লাগছে, কারণ শেষমেশ আমাকে দিয়ে অফিসের ম্যাডামের পার্টি বাতে চাইছে। যদি অফিসের বস একটা ছেলে হতো তাহলে বিষয়টা মানা যেত, কিন্তু অফিসের বস একজন মেয়ে, যার কারণে আমার লজ্জা লাগার পাশাপাশি ভীষণ আনকমফোর্টও লাগছে। যার কারণে কিছুক্ষণ আগের নেই তনুর মতো করে আমি এবার তনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকি, যদি তার এই কাজ থেকে মুক্তি মেলে। কিন্তু আমার তো কখনো মিলবার নয়। তনু একটা কথা মুখ দিয়ে বের করেছে মানে সেটা সে করেই ছাড়বে। তনু আমাকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, দেখ, আমি যেটা বলেছি সেটা তোকে করতেই হবে। জলদি পা টিপতে শুরু কর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে মেরে কপালের আরেক পাশ ফাটিয়ে দেব। তনুর কথা শুনে অপারক হয়ে আমি তনুর পায়ে হাত দিই। লজ্জায় মাথা কাটা যাচ্ছে এমন অবস্থা আমার। তবে আমার তো কিছুই করার নেই, কারণ এই মেয়ের কথা না শুনলে অনেক বড় মুসিবত আসবে আমার কপালে। তাই আমি বাধ্য হয়েই তনুর পা টিপতে শুরু করি। কিছু সময় টেপার পর অফিস ছুটির সময় হয়ে আসে, তাই তনু আমাকে বলে, হয়েছে, এবার পা ছেড়ে উঠে দাঁড়া। আর মিনিট দুয়েকের মধ্যেই অফিসের ছুটি হবে। যা, আজকের মতো তোর ছুটি। আগামীকাল 10টার আগে অফিসে এসে হাজির হবি। আচ্ছা। আমি চোখ মুখ মলিন করে তনুর কথা জবাব দিয়ে কেবিন থেকে বেরোতে যাব, তখনই তনু আবার পিছন থেকে আমাকে ডেকে বলে, এই যে একটু দাঁড়া, তোর বেতনটাই তো এখনো ঠিক করা হয়নি। তোকে কত করে পারিশ্রমিক দিলে তোর পোষাবে বল? সাধারণত আমার আগের অ্যাসিস্ট্যান্টকে 18,000 করে দিতাম, তবে তোকে কত দিলে তুই খুশি হবি বল? 30,000? আমি 30,000-এর কথা শুনে কিছুটা অবাক হই, কারণ আমার এই সামান্য চাকরির জন্য 30,000 বেশ মোটা অঙ্কের একটা স্যালারি। আমি তনুর মুখে 30,000 টাকা মাসিক বেতনের কথা শুনে অবাক হয়ে তাকে বললাম, ম্যাডাম সত্যিই কি? আমি হ্যাঁ বললে আপনি আমায় 30,000 পারিশ্রমিক দেবেন? তোকে সত্যিই 30,000 পারিশ্রমিক দিব, কারণ তোর মতন অকর্মাকে দিয়ে আমি এক মাসে 30 লাখ টাকার বেশি কাজ উত্তোলন করে নিব। তাই তোকে 30,000 টাকা মাসিক পারিশ্রমিক দিতে আমার মোটেও গায়ে বাঁধবে না। এবার বাড়ি যা, তোর বেতন 30,000 টাকা নির্ধারণ করে দিলাম। আমি চুপচাপ আর কথা না বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এদিকে আমি চলে যাওয়ার পর তনু অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর হাসি মুখে তনু নিজের মাকে বলে, মা, তোমার মনে আছে 5 বছর আগে সেলিম সাহেবের কথা? হ্যাঁ, অবশ্যই মনে আছে। ওনার কথা মনে না থাকলে কি করে হবে? উনি যে তোর বাবার বিজনেস পার্টনার ছিল। মা, সেই সেলিম সাহেবের ছেলে আকাশ আজ আমার অফিসে চাকরি নিয়েছে। মাশাআল্লাহ, এটা তো বেশ ভালো সংবাদ। হ্যাঁ মা, বেশ ভালো সংবাদ। কারণ সেলিম সাহেবের পরিবারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গত 5 বছর আগে তারা আমাদের অসময়ে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তার উপরে সেলিম সাহেবের ছেলে গত 5 বছর আগে আমার প্রপোজাল রিজেক্ট করে আমাকে অপমান করেছে। আমি সমস্ত কিছুর প্রতিশোধ নেব এবার সেলিম সাহেবের ছেলে আকাশের কাছে। একদম আকাশের জীবনটাকে নরক বানিয়ে দিব। পরিশেষে আকাশ তো পথে নামবেই, সেই সঙ্গে আকাশের পরিবারও পথে নামাবো, যেমনটা গত 5 বছর আগে আমাদের সাথে হয়েছিল। আমি তনুর অফিসে জয়েন করেছি সেই কথাটা তনুর মা শোনা মাত্রই ভীষণ খুশি হয়। তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মায়ের হাসি মাখা মুখটা নিমিষেই পরিবর্তন হয়ে যায়।
তনুর মা তনুর কথা শুনে ভূত দেখার মতো করে তনুর দিকে তাকিয়ে আছে। তনুর মা জানতো তনুর ভিতরে সেলিম সাহেবের পরিবারকে নিয়ে অনেকটা রাগ জমে রয়েছে, বিশেষ করে সেলিম সাহেবের ছেলে মানে আমার ওপর। কিন্তু রাগের পরিমাণ যে এতটা বেশি সেটা তনুর মা তনুর মুখে শোনার পর রীতিমতো অবাক। ভূত দেখার মতো করে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে তনুর মা তনুর দিকে। অপরদিকে তনুর মাকে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে, মা তুমি আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছো কেন? তোমার তো আরও আমার থেকে বেশি খুশি হওয়ার কথা, কারণ আমার বাবা মানে তোমার স্বামীর অসময়ে সেলিম সাহেবের পরিবার কোনো সাহায্য করেনি। যদি তিনারা সাহায্য করতো তাহলে হয়তো আজ তোমার স্বামী বা আমার বাবা বেঁচে থাকতো। আমার বাবার মৃত্যুর জন্য সেলিম সাহেবের পরিবার পুরোপুরি দায়ী। একসাথে এত বছর সেলিম সাহেব আমার বাবার সাথে বিজনেস করেছে, কিন্তু যখন আমার বাবার দুঃসময় এসেছে তখন সেলিম সাহেব কেটে পড়েছে। এছাড়া মা গত 5 বছর আগে বাবা মারা যাওয়ায় সপ্তাহে 2 সপ্তাহ পর যখন আমরা শহর ছেড়ে চলে যাব, তার 2 দিন আগে আমি নির্লজ্জের মতো সেলিম সাহেবের ছেলে আকাশকে নিজের মনের কথা বলেছিলাম। তখন সে আমাকে থাপ্পড় মারার পাশাপাশি আমাকে আমার বান্ধবীদের সামনে অপমান করে বলেছিল আমি তার যোগ্য নয়। আমার মতো অসংখ্য মেয়ে নাকি দৈনিক তার পেছনে ঘোরে। আমার কোনো স্ট্যাটাস নাই। আমার বাবার টাকা পয়সা ডুবে যাওয়ায় আমি নাকি তাকে অর্থ সম্পদের লোভে তার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছি। মা জানো সেদিন আকাশ আমাকে আমার বান্ধবীদের সামনে থাপ্পড় মারায় কতটা কষ্ট পাইনি, তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি তার কথাবার্তা শুনে। আমি সেই দিন অপমানের মাথায় মাটির দিকে নুয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার চাইতেও দ্বিগুণ নাম ডাকার অর্থ সম্পদ আমি জোড়াবো। সেদিন সে আমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার সাথে সাথে পরিশেষে সে আমায় আরও একটা কথা বলেছিল, আমি যদি কখনো তার লেভেলে যেতে পারি তাহলে সেই দিন গিয়ে তার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে, তখন সে আমাকে মেনে নেবে। মা সেদিন আমার ভেতরে রক্তক্ষরণ হয়েছিল আকাশের কথা শুনে, যার কারণে আমি দিন রাত পরিশ্রম করে নিজেকে এই পজিশনে নিয়ে এসেছি। তবে মা সে এখন আমার লেভেলে নাই। আমি তার সামনে দাঁড়িয়ে এখন বুক ফুলিয়ে 1000টা কথা বলতে পারবো, কিন্তু সে আমার সামনে বুক ফুলিয়ে একটা কথা বলবে সেই যোগ্যতাটাও বর্তমানে তার নেই। সে বর্তমানে আমার অফিসের নিম্ন স্তরে একজন কর্মচারী। আজ আমার সময় চলছে, তার সময়টা বহু আগেই ফুরিয়ে গেছে। এখন তাকে আমি নিজের যোগ্যতা দেখাবো পদে পদে, তারপর সে শিক্ষা পাবে। তনুর মা তনুর কথা শুনে তনুকে শান্ত গলায় বলে, তনু গত 5 বছর আগের ঘটে যাওয়া বিষয় নিয়ে আজ তুই এতদিন পরে সে আকাশের উপরে প্রতিশোধ নিতে চাইছিস, সেটা তোর একদম উচিত হচ্ছে না। হ্যাঁ, আমাদের অসময়ে সেলিম সাহেব আমাদের উপকার করেনি, এছাড়া আকাশ তোকে অপমান করেছিল। তবে তাই বলে যে তুই সেম কাজটাই আকাশের সাথে করবি, সেটা কিন্তু একদম ঠিক না। মা তোমার কাছে সেটা ঠিক না লাগলেও আমার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছে, কারণ সে আমার প্রপোজাল রিজেক্ট করেছিল আমার যোগ্যতা নেই বলে। কিন্তু বর্তমানে সে আমার অফিসের কর্মচারী আর আমি অফিসের ম্যাডাম। মা আমি তার উপরে বিনা কারণে প্রতিশোধ নিচ্ছি না। সে আমার সাথে অন্যায় করেছে বিধায় আমি তার উপরে সেসব প্রতিশোধ নেব। আর আমার কাজে তোমার আরও খুশি হওয়া উচিত, কারণ তোমার স্বামীর মরণের জন্য সেলিম সাহেবের পরিবার দায়ী। তনু, তোর কাছে প্রতিশোধ নেওয়াটা আনন্দজনক হলেও সেটা আমার কাছে আনন্দজনক না। তাহলে মা তোমাকে আর আমার কিছু বলার নেই। তবে আকাশের উপর আমি প্রতিশোধ নিব সেটা আমি মনে মনে একদম ঠিক করে ফেলেছি। আর কোনো ছাড় নেই, যে যেমন কর্ম করবে তেমনটা তাকে ফল পেতেই হবে। তনু, তুই যেহেতু ঠিক করে নিয়েছিস আকাশের উপরে প্রতিশোধ নিবি, তাহলে সেখানে আর আমার কিছু বলার নেই। তবে একটা কথা জানিস তনু, কিছু সময় কিছু জিনিস সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয়, কারণ আগ বাড়িয়ে সব কিছু নিজে করতে গেলে সেটাতে অনেক সময় ভুল হয়। মা ভুল হলে হোক, তবে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। ঠিক আছে নে, আমি তোকে কোনো প্রকার বাধা দিব না, আর না কখনো তোর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো। তবে তোকে এই বিষয়ের উপরে শেষ আরেকটা কথা বলবো তনু, এই শহরটা অনেক অনেক বিষাক্ত, বিশেষ করে আমাদের জন্য। কারণ এই শহরে থাকা অবস্থাতেই আমরা তোর বাবাকে চিরতরের জন্য হারিয়েছি। দেখিস তোর বেলাতেও যেন এমনটা না হয় যে তুই প্রতিশোধ নেওয়ার চক্করে আকাশকে চিরতরের জন্য হারিয়ে বসেছিস। তাহলে কিন্তু সারাটা জীবন তোর চোখের পানি দিয়ে কাটাতে হবে। মা বাবার বিষয়টা ভিন্ন, আর আকাশকে হারালে আমার কিছুই যাবে আসবে না, কারণ আকাশকে এখন তো আর আমি ভালোবাসি না, আর না তার সাথে আমি সারা জীবন সংসার করব। তবে আজ সকালে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আকাশকে আমি 3 বছরের জন্য বিয়ে করেছি।
কিন্তু সেটা শুধু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আকাশ চাইলে চাকরি থেকে যে কোনো সময় চলে যেতে পারে। আমি তাকে যতই সত্য দিয়ে চাকরি দিই না কেন, সে পরবর্তীতে চাকরি ছেড়ে দিলে তাকে খুঁজে পাওয়া আমার জন্য কষ্টের হবে। তবে তাকে বিয়ে করার কারণে সে আমার কাছে ধরা। এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট পেপার নিয়ে আমি থানায় গেলে আকাশ আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকলেও থানার লোকেরা তাকে খুঁজে বের করে ফেলবে। তাই তাকে আমি কৌশল করে বিয়ে করেছি, যাতে করে সে চাকরি ছাড়লেও আমার থেকে মুক্তি না পায়। আমি আগামী 3 বছর তার উপরে নানানভাবে প্রতিশোধ নেব, তারপর তার চোখের সামনে আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করব। তনু, আকাশ না হয় তোকে অপমান করে অন্যায় করেছে, তবে তুই যেটা করতে চাইছিস সেটা কিন্তু মহা অন্যায়। আর মানুষ কখনো সময়ের আগে অসময়ে আফসোস করে না, সব কিছুর একটা সঠিক সময় থাকে। তনু, আমার কথা মিলিয়ে নে, তুই যেটা করতে যাচ্ছিস সেটার জন্য তোর অনেক বড় মাসুল দিতে হবে। মা প্লিজ অলক্ষণে কথাবার্তা বলো না। আমি কোথায় ভাবলাম তুমি আরো খুশি হবে, কিন্তু এখন দেখছি তুমি খুশি হওয়ার বদলে আমাকে আবল তাবল বলছো। আচ্ছা বাদ দে এখন এসব কথাবার্তা। অফিস করে এসেছিস, যা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আয়, আমি চুলোয় চা বসাচ্ছি। ঠিক আছে। তনু তার মায়ের কথা মতো ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যায়। আর তনুর মা কিচেনে চলে যায়, চা বসায়। অপরদিকে আমি বাড়িতে গিয়ে পৌঁছাই। আমি বাসায় গেলেই আমার মা দরজা খুলে দেয়, কিন্তু মা দরজা খুলতেই আমার কপালে ব্যান্ডেজ দিকে চমকে ওঠে। চোখ মুখ মলিন করে আমাকে প্রশ্ন করে, আকাশ, কপালে কি হয়েছে তোর? মা ছোটখাটো একটা চোট পেয়েছে। এই ছেলে, কি করে চোট পেলি তুই? আর কতখানি লেগেছে তোর? মার প্রশ্নের জবাবে আমি মিথ্যা উত্তর দিই। আরে মা, তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময় বাড়ি খেয়েছে, তবে আমার বেশি একটা লাগেনি, অল্প একটু লেগেছে। মা তুমি একদম টেনশন করো না। এই ছেলে, এত বড় হয়ে গেছিস কিন্তু এখনো সাবধানে চলাফেরা করতে পারিস না। আর তুই বললেই কি আমরা টেনশন হবে না নাকি? মা ছাড়ো তো এইসব, যা হবার হয়ে গেছে। এখন তোমাকে একটা গুড নিউজ শোনাই। মা, আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তবে মা জানো, আজ আমার সাথে বেশ আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আবার তোর সাথে? মা, আমি যে অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছি, সে অফিসের বস হচ্ছে বাবার বিজনেসের পার্টনার জসিম সাহেবের মেয়ে তনু। কি, তার মানে সে তোকে দেখা মাত্রই চাকরিটা কনফার্ম করে দিয়েছে, তাই না? মার কথা শুনে আমি মুখ বাঁকি একটা হাসি দিয়ে বললাম, না মা, চাকরিটা সে আমাকে দেখে দেয়নি। চাকরিটা নেওয়ার জন্য আমাকে অনেক বড় একটা রিস্ক নিতে হয়েছে। এ মা, এটা কেমন কথা? তনুকে কি তুই নিজের পরিচয় দিসনি? বা সে কি তোকে চিনতে পারেনি? আর কিসের রিস্ক নিয়েছিস তুই? মা, তনুকে আমার পরিচয় দেওয়ার দরকার পড়েনি। আমার চেহারাটা তার একদমই মনে গাঁথা। আর রিস্ক বলতে, তনু আমাকে দিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়েছে। কিসের কন্ট্রাক্ট পেপার? আর কি কারণে তনু এমনটা করলো? মা, কন্ট্রাক্ট পেপারটা ছিল 3 বছরের চুক্তির বিয়ের। তনু আমাকে আগামী 3 বছরের জন্য চুক্তিতে বিয়ে করেছে। আর সেই সঙ্গে চুক্তির মাধ্যমে আগামী 3 বছরের জন্য আমাকে আটকেছে তার অফিসে। আমি আগামী 3 বছরে চাইলেও তার অফিস ছেড়ে যেতে পারবো না। তনু চাই আমার উপর প্রতিশোধ নিতে, তাই সেই নোংরা কাজটা করেছে। আকাশ, কি বলছিস এসব? আমার তো মাথায় কিছু কাজ করছে না। আকাশ, তোর একদম উচিত হয়নি এত কিছু করে চাকরিটা নেওয়ার। দরকার হয় আরও কিছুদিন কষ্ট করতাম তোর অন্য কোথাও চাকরি হওয়া পর্যন্ত। এছাড়া তুই তো বুঝতেই পারছিস তনু তোর উপরে প্রতিশোধ নিতে চাইছে, তাহলে কেন তুই ওর ফাঁদে পা দিলি? মা, তনুর কোম্পানিটা শহরে নাম করা একটা কোম্পানি। তাছাড়া সংসারের অভাব অনটন দিন দিন বেড়েই চলেছে, তাই চাকরিটা হাতছাড়া করিনি। আর তাছাড়া আরেকটা কারণও আছে চাকরি নেওয়ার, সেটা তো তুমি জানোই। হ্যাঁ জানি, কিন্তু বাবা, তোর যদি বড় ধরনের কোনো ক্ষতি করে দেয় তনু? মা, তুমি টেনশন করো না তো, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আচ্ছা মা, এখন খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসছি। কাজের চাপে আজ দুপুরে সেভাবে খাওয়া হয়নি, বেশ খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার টেবিলে খাবার লাগাচ্ছি। আমি ফ্রেশ হতে চলে যাই। ওয়াশরুমে ঢুকে গা থেকে শার্ট খোলার পর আমি দেখি আমার পেটের অনেক জায়গায় ফোসকা পড়েছে। ওই যে তনু আমার দিকে গরম চাটা ছুঁড়ে মেরেছিল অফিসে, যার ফলে আমার পেটে ফোসকা পড়েছে। আমার নিজের পেটের অবস্থা দেখে ভাবি, চা ছুঁড়ে মারা আর কপালে চোট পাওয়ার বিষয়টা যদি আমি মাকে খুলে বলতাম, তাহলে আমার মা আমাকে আর তনুর অফিসে চাকরি করতে দেবে না। কারণ এই কারণে কপালে চোট পাওয়ার বিষয়টা নিয়ে মায়ের কাছে মিথ্যা বলেছি। আমি বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে গোসল শেষ করি। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে এসে পোড়া গায়ের মলমটা পেটে লাগিয়ে গায়ে শার্ট পরে খেতে চলে যায়। আমার মা ইতিমধ্যে টেবিলে খাবার লাগিয়ে দিয়েছে। আমি খাওয়া শেষ করে আবারও রুমে চলে আসি
এরপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করার মনোভাব নিয়ে বিছানায় গায়ে এলে দিয়ে শুয়ে থাকি। কিন্তু আমি কখন যে ঘুমিয়ে যাই সেটা আমি নিজেও বলতে পারবো না। তবে আমার ঘুম ভাঙে ফোনের আওয়াজে। চোখ কসলাতে কসলাতে বিছানার এক পাশে রাখা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে, মিস্টার আকাশ, আমি তনু বলছি। শোন, আমি তোকে মেসেজ করে একটা বাড়ির ঠিকানা পাঠিয়েছি। তুই জলদি এসে বাড়ির নিচে এসে আমার জন্য অপেক্ষা কর। আমি মিনিট 10 পর নিচে নামছি। তারপর আমরা কয়েকজন বান্ধবী মিলে শপিং করব, আর তুইও আমাদের সঙ্গে যাবি আমাদের জিনিসপত্রগুলো ক্যারি করতে। তনুর কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়, কারণ এমনিতেই আমাকে ঘুম থেকে ফোন দিয়ে উঠিয়েছে। তার উপর তনু আমাকে ঘরের পোষা চাকরের মতো ব্যাগ ক্যারি করার কথা বলছে। আমার ইচ্ছে করছে ফোনের মধ্যে ঢুকে গিয়ে তনুকে কষে একটা থাপ্পড় লাগাতে। তবে আমি নিজের রাগকে তনুর সামনে প্রকাশ করি না। নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় বললাম, ম্যাডাম, আমি আসতে পারবো না, কারণ এখন কোনো অফিস টাইম না যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে যে কাজের কথা বলছেন সেটা একদম আপনার ব্যক্তিগত। ম্যাডাম, আমি আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট। অফিসের কাজ ছাড়া আপনার ব্যক্তিগত কাজ আমি করতে পারবো না। দেখ, আমার কথার অমান্য করে নিজের বিপদ ডেকে আনিস না। তুই ভালো করেই জানিস আমার কথার অমান্য করলে তোর জন্য ক্ষতি হবে। তাই ভালোই বলছি, 10 মিনিটের মধ্যে আমার লোকেশনে এসে হাজির হ। ফোন রাখলাম। তনু আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। এদিকে আমার মেজাজ আগের চেয়ে আরও বেশি গরম হয়ে যায়। তবে আমার কিছুই করার নেই। আমি যদি এখন তনুর কথা না শুনি তাহলে সেটার শোধ তনু অফিসের মধ্যেই তুলবে। তাই আমি তনুর কথা মতো গায়ে অন্য আরেকটা শার্ট লাগিয়ে তনুর পাঠানোর ঠিকানায় চলে যায়। তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুর জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর তনু গাড়ি থেকে নেমে আমার কাছে চলে আসে। তনু যে বাড়ি থেকে নিচে নেমেছে সেটা তনুর নিজেরই বাড়ি। আর আমি এটা তনুর সাথে ফোনে কথা বলা অবস্থায় বুঝে গেছি। তনু আমার কাছে আসার পর গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের করে আমাকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তনু নিজে গাড়ি ড্রাইভ করছে আর আমি তার পাশের সিটে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ গাড়ি যাত্রা করার পর আমি আর তনু শপিং মলে গিয়ে পৌঁছাই। শপিং মলের সামনে তনুর ফ্রেন্ডরা তনুর জন্য বহু আগে থেকে অপেক্ষা করছে। তনু শপিং মলে পৌঁছে নিজের বান্ধবীদের সাথে দেখা করে তাদের নিয়ে শপিং মলে ঢুকে যায়। আর আমি তার পিছন পিছন যেতে থাকি। তনু আর তার বান্ধবীরা শপিং মলে ঘুরে ঘুরে অনেক শপিং করে। তনু নিজের ক্রয়কৃত জিনিসগুলো সব আমার হাতে ধরিয়ে দেয়। তবে তনুর বান্ধবীরা যখন তাদের ক্রয়কৃত জিনিসগুলো আমার হাতে দিতে যাবে ক্যারি করার জন্য, তখন জিনিসটা তনুর কেমন যেন গায়ে লাগে। তাই সে সবাইকে বলে নিজের জিনিস নিজেই ক্যারি করতে, আর তার জিনিসগুলোই শুধু আমার হাতে দেয়। এরপর শপিং শেষ করে যে যার মতো বিদায় নিয়ে বাড়ি চলে যায়। আর তনু আমাকে নিয়ে গাড়ি করে নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির সামনে পৌঁছানোর পরে গাড়ি সাইড করে তনু আমাকে বলে তার শপিংয়ের ব্যাগগুলো বাসা অবধি পৌঁছে দিতে। আমি কোনো কথাবার্তা ছাড়াই চুপচাপ তনুর কথা মতো জিনিসগুলো সঙ্গে নিয়ে তনুর পিছন পিছন যেতে থাকি। তনু বাড়ির দরজার সামনে পৌঁছেই দরজায় কলিং বেল বাজাতেই তনুর মা এসে দরজা খুলে দেয়। তারপর তনু আমার হাত থেকে শপিংয়ের ব্যাগগুলো নিয়ে ঘরে প্রবেশ করে আর আমাকে বলে, হয়েছে, এবার তুই বাড়ি চলে যা। আমি তনুর কথা শুনে চলে আসতেই ধরবো, তখনই তনুর মা ঘরের ভিতর থেকে তনুকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয়। এরপর আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। তনু পুরোপুরি অবাক হয়ে যায় তার মায়ের এমন আচরণে। তনু বুঝে উঠতে পারছে না কি করছে তনুর সাথে। সব কিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তনুর। বেকুবের মতো কিছুটা সময় দরজার বাইরে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে তারপরেও কোনো আগামাতে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই সে দরজায় বাড়ি দিয়ে নিজের মাকে চেঁচিয়ে বলে ওঠে, মা, এটা কি হলো? তুমি আমায় দরজার বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করলে কেন? তনুর মা তনুর চেঁচানি শুনে আমাকে সোফায় বসিয়ে দিয়ে তিনি দরজার সামনে আসে। এরপর মেয়ের প্রশ্নের প্রতি উত্তরে ঘরের ভিতর থেকে বলে ওঠে, কি হলো সেটা তো তুই নিজেই দেখতেই পেলি। তোকে দরজার বাইরে বের করে দিয়েছে, আর আমার এমনটা করতে ইচ্ছে হয়েছে তাই আমি এমনটা করেছি। মা দেখো, আমার প্রচন্ড রাগ উঠছে, দরজা খোলো। দরজা খোলা যাবে না, তুই বাহিরেই দাঁড়িয়ে থাক। তনুর মায়ের কথা শুনে রাগে তনুর সারা শরীর কটকট করতে থাকে। মেজাজ পুরো চোরাই গিয়ে পৌঁছেছে তনুর। আগের বাড়ির চাইতে গলা সাউন্ড আরো বড় করে দরজায় লাগাতার বাড়ি দিয়ে বলে ওঠে, মা দরজা খোলো, আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ লাগছে। এবার কিন্তু ভয়ানক কিছু ঘটবে বলে দিলাম। তনুর মা এবার দরজা খুলে দেয়। দরজা খুলতেই তনু হাতে থাকা শপিং ব্যাগগুলো হাত থেকে নিচে সরে ফেলে। মা, সমস্যাটা কোন জায়গায় তোমার? তুমি আমাকে ঘরের বাইরে বের করে দিয়ে ওই অকর্মাটাকে ঘরের ভেতরে ঢুকিয়েছো, এর কারণ কি? কারণ হলো তুই আকাশকে বাসা অবধি এনে তাকে বাসায় না ঢুকতে বলে চলে যেতে বলেছিস। তো কি করব? তার কাজ শেষ, তাই আমি তাকে চলে যেতে বলেছি। কিন্তু তুমি তো দেখছি তাকে জামাই আদর করে ঘরে ঢুকিয়েছ। মনে হচ্ছে যেন সে তোমার বাড়ির জামাই। তো যেটা করণীয় সেটা তুই করিসনি।
তাই তোকে বের করে দিয়ে আকাশকে টেনে ঘরে ঢুকিয়েছি। আর তুই ঠিক কথাই বলেছিস, সে আমার বাড়ির জামাই, তাই তাকে জামাই আদর করে টেনে ঘরে ঢুকিয়েছি। আজ সকালে তুই তাকে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট পেপারে সাইন করে বিয়ে করেছিস, কিন্তু তুই সেটা যেই কারণে করিস না কেন, সে আগামী 3 বছরের জন্য আমার বাড়ির জামাই আর আমি তার শাশুড়ি। তাই আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। মেয়ের জামাই ঘরে আসলে তার সমাদর করা, সেজন্য আমি সেটাই করছি। মা, আকাশের বিষয়টা নিয়ে কিন্তু এবার একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত আমি নয়, তুই করেছিস। একটা মানুষ বাসা অবধি আসলে তাকে বাসার ভিতরে ঢুকতে বলাটা ভদ্রতা, কিন্তু তুই ভদ্রতা তো দেখাসনি, বরং তাকে চলে যেতে বলে উল্টো আরও অপমান করেছিস। মা, আমি তাকে বাসায় আসতে বলিনি, সেটা তোমার কাছে অপমান করা বলে মনে হয়েছে। কিন্তু সে যে গত 5 বছর আগে আমাকে আমার বান্ধবীর সামনে অপমান করে থাপ্পড় মেরে সত্যিকার অর্থে অপমান করেছিল, সেটা কি তোমার কাছে কিছুই না? তনু, যেটা গত 5 বছর আগে চলে গেছে সেটা চলে গেছে। অযথা 5 বছর আগের বিষয় নিয়ে 5 বছর পর রেষারেষি করার কোনো মানেই দেখি না। আর তাছাড়া তুই যেমনটা করেছিস তার সাথে, সেটা তার পরিবার কোনো দিনও তোর সাথে বা আমার সাথে করেনি। আমরা যতবার তাদের বাসায় গিয়েছি তারা বরাবরের মতোই আমাদেরকে খাতির যত্ন করেছে। তবে হ্যাঁ, তোর বাবার খারাপ সময়ে হয়তো তারা এগিয়ে আসেনি, আর সেটার জন্য হতে পারে তাদের অন্য কোনো কারণ ছিল, কিন্তু তারা কখনোই আমাদেরকে এভাবে অপমান করেনি। তবে তুই আকাশকে ডিরেক্ট অপমান করেছিস, যেটা তোর মোটেও উচিত হয়নি। মা, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি ভালো করেই বুঝি। তোমার আমাকে নতুন করে এখন সেসব শিখাতে হবে না। আর তোমার যেহেতু তাকে নিয়ে এত আদিক্ষেতা করার ইচ্ছে, তাহলে তুমি করো। আমি আর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো না। তবে তাকে আমি সময় মতন সব কিছু বুঝাবো। তোর যা করার তুই করেছিস, এবার বক বক না করে ব্যাগগুলো উঠিয়ে নিয়ে রুমে যা। তনু আর কোনো কথা না বলেই রাগে ফসফস করতে করতে শপিং ব্যাগগুলো ফ্লোর থেকে উঠিয়ে নিজের রুমে চলে যায়। তনু চলে যাওয়ার পর তনুর মা আমাকে বলে, বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? এই তো বাবা, আমিও আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, তুমি মাথায় চোট পেয়েছো কিভাবে? আসলে আন্টি, আজ বিকেল অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে গাড়িতে ওঠার সময় গাড়ির সাথে একটু বাড়ি খেয়েছি। ইস রে, বেশি লেগেছে কি বাবা? না আন্টি, বেশি লাগেনি, সামান্য একটু লেগেছে। কি যে করো তোমরা, একটু সাবধানে চলতে পারো না? আসলে আন্টি। আচ্ছা হয়েছে, আর বলতে হবে না, তবে আগামী থেকে একটু সাবধানে চলাফেরা করো। জি আন্টি। আচ্ছা বাবা, তুমি এবার একটু বসো, রাত তো অনেক হয়েছে। আমি টেবিলে খাবার লাগাচ্ছি, তারপর আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি যেও। না আন্টি, আমার খাওয়া দাওয়া করা সম্ভব না। তনু এমনিতে আমার উপর বেশ রেগে আছে। সে যদি খাবার খেতে এসে আমাকে দেখতে পায়, তখন সে আরও রাগারাগি করবে। আরে আকাশ, ছাড়ো তো তনুর কথা, ওর কথা চিন্তা করে লাভ নেই। দিন দিন মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে, আর তনুরটা দিন দিন কমছে খালি। তুমি ওর চিন্তা করো না, আমি খাবার রেডি করেছি, তারপর আমাদের সাথে খাওয়া দাওয়া করে পরে বাসায় যেও। না আন্টি, প্লিজ এমনটা করবেন না। আসলে তনুকে নিয়ে তেমন কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমার বাসায় মা একা, ছোট বোন আফিয়া বাড়িতে নেই। আফিয়া ছোটো খালার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে গেছে। আমার যেতে হবে আন্টি, না হয় মা আমার অপেক্ষা না খেয়ে বসে থাকবে। আকাশ, কোনো মতে কি আজ আমার সাথে খাওয়া যায় না? আন্টি, আজ সম্ভব না, পরে কখনো খাবো। আচ্ছা ঠিক আছে, আর জোর করলাম না, তবে পরের বার আসলে কিন্তু না খেয়ে যেতে পারবে না, বলে দিলাম। আচ্ছা আন্টি, পরের বার অবশ্যই খাওয়া দাওয়া করে যাব। এবার তাহলে আমি যাই। ঠিক আছে। আমি তনুর মাঠ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। এবার একটা রিক্সা করে নিজের বাসায় চলে আসি। আমি এত রাত করে বাড়ি ফেরায় আমার মা আমাকে প্রশ্ন করে, কি রে বাবা, আজ এত দেরি করলি যে? কখনো তো তুই 9টার পর বাড়ির বাইরে থাকিস না। আসলে মা, একটা কাজের জন্য তনুদের বাসায় যেতে হয়েছিল, কিন্তু তনুর মা আমাকে আটকে রেখেছিল রাতের খাওয়া দাওয়া করার জন্য, তাই এত দেরি হয়েছে। ও আচ্ছা, আর তুই তাহলে তনুদের বাসা থেকে খেয়ে এসেছিস? না মা, খাইনি। তনুর মা অনেকবার খাওয়ার জন্য জোর করেছিল, কিন্তু আমি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছি। কারণ একে তো তুমি বাসায় একা, তার উপরে তনুর কথা তো তুমি জানোই। আমি কাজ শেষ করে তনুর বাসার দরজা থেকেই চলে আসতে ধরেছিলাম, তবে তনুর মা আমায় জোর করে বাসার ভিতরে নিয়ে যায়, যেটা নিয়ে তনু একটু রাগও হয়েছিল। তাই আমি ওদের বাড়িতে আর খাওয়া দাওয়া করিনি। বেশ ভালো করেছিস। সেই মেয়ের সাপের 5 পা দেখেছি,
সময় হলে তার হুঁশ ঠিকানায় ফিরে আসবে। আচ্ছা মা, এখন এসব বাদ দাও আর খাবার রেডি করো। খাবার সেই বহু আগেই আমি রেডি করে রেখেছি, তুই ফ্রেশ হয়ে আয়, তারপর দুজনে খেয়ে নিব। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসেই মায়ের সঙ্গে বসে একসাথে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার উদ্দেশ্যে শুয়ে পড়ি। রাতটাও কেটে যায়। পরদিন সকাল 8টার দিকে আমি ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে নাস্তা পানি শেষ করে 9টার দিকে কিছু সময় পরে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। 30 মিনিট পর 9টা 40-এর দিকে আমি অফিসে গিয়ে পৌঁছাই। অফিসে পৌঁছে দেখি অফিসের কর্মচারীরা ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমি অফিসে ঢুকে পড়ি। অফিসের ভিতরে ঢোকার পরেই ম্যানেজারের সাথে আমার দেখা। ম্যানেজার আজ একটু আগে এসে পড়েছে। ম্যানেজারের সাথে আমার দেখা হওয়ার পরে ম্যানেজার আমাকে সঙ্গে করে নিয়েই আমাকে বসার স্থান দেখায়। এরপর বলে, এইটা হচ্ছে তোমার বসার জায়গা, তুমি এখানেই বসে নিজের কাজকর্ম করবে, আর সেই সঙ্গে খেয়াল রাখবে ম্যাডাম বেল বাজাচ্ছে কিনা। তুমি গতকাল হয়তো দেখেছো ম্যাডাম টেবিলের উপর ঘন্টার মতন কিছু একটা আছে, সেটা বাজালে মনে করবে ম্যাডাম তোমাকে ডাকছে। আচ্ছা। এবার তাহলে থাকো, আমি ওই দিকটাতে গেলাম। ম্যানেজার আমাকে আমার জায়গায় বসিয়ে দিয়ে সে নিজে কাজে চলে যায়। ম্যানেজার চলে যাওয়ার পর আমি চেয়ারের উপরে গিয়ে বসে পড়ি। আমার জন্য তনুর কেবিনের একপাশে একটা ছোট্ট ডেস্ক আর একটা চেয়ার রাখা হয়েছে। আমি আমার বসার স্থানে বসে তনু আসার অপেক্ষা করতে থাকি। অপেক্ষা করতে করতে 10টা বাজার 2 মিনিট আগেই তনু অফিসে প্রবেশ করে। তনু অফিসে প্রবেশ করার পর কেবিনে ঢোকার সময় আমাকে ইশারা করে তার কেবিনে আসতে বলে। আমি তনুর আদেশ মতো তনুর পেছন পেছন তনুর কেবিনে প্রবেশ করি। আমি তনুর কেবিনে ঢুকতেই তনু আমাকে বলে, আচ্ছা আকাশ, তোর সমস্যাটা কি? কেন ম্যাডাম, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি নাকি? তুই গতকাল না খেয়ে বাসা থেকে এসেছিস কেন? মা তোকে এত করে বলেছে গতকাল রাতে খেয়ে আসার কথা, কিন্তু তুই না খেয়ে চলে এসেছিস। তুই জানিস না বা তোর জন্য গতকাল থেকে আমার উপরে অভিমান করে আছে। তার উপরে তিনি গতকাল রাতে কিছুই খাননি। আমি রাতে কতবার বলেছি খাওয়ার কথা, কিন্তু গতকাল তুই না খেয়ে আসার কারণে মাও রাতে খায়নি। কেন করেছিস এমনটা? আমি তোর উপরে রেগেছিলাম বলে? না ম্যাডাম, এমনটা নয়। আসলে আমার বাসায় মা একা, তাই তাড়াহুড়ো করে না খেয়ে চলে এসেছিলাম। কারণ হয়তো মা আমার জন্য না খেয়ে বসে থাকবে। আকাশ, যেটাই হোক তোর খেয়ে আসা উচিত ছিল। একদিন আমার বাসায় খেলে তেমন কিছুই হতো না। আন্টিকে না হয় পরে গিয়ে বুঝিয়ে বলতি, কিন্তু তুই না খেয়ে আসায় মা অনেক কষ্ট পেয়েছে। তার উপরে আমি নিজেও জানি না তুই আমার কারণেই খাবার খাসনি। এছাড়াও মা নিজেও আমায় বলেছে আমি খাবার খেতে এসে তোকে দেখলে রাগারাগি করব, তাই তুই খাসনি। আমি তনুর কথা শুনে কী উত্তর দেবো বুঝে উঠতে পারছি না। সত্যিকার অর্থে গতকাল রাতে তনুর বাসায় না খাওয়ার বড় কারণ তনু নিজেই ছিল। সেজন্য তনুর মা জোর করার পরেও আমি তাদের বাসায় খাবার খাইনি। না হয়তো এক রাত বাহির থেকে খেয়ে এসে আমি নিজের মাকে বললে আমার মা আমাকে এই বিষয় নিয়ে একটা কথা বলতো না। আমি বেশ চিন্তায় পড়ে যাই তনুর কথার কী উত্তর দেব, তাই আমি চুপ করে আছি। অপরদিকে তনু আমাকে চুপ করে থাকতে দেখে বলে, আচ্ছা শোন, যা হওয়ার হয়ে গেছে, এখন গিয়ে কাজে মন দে। আর 2 ঘন্টা পর, মানে ঘড়ির কাঁটায় 12টা বাজলেই তুই আমার কেবিনে এসে দেখা করবি। তারপর তোকে নিয়ে একটা কাজে বের হব। ঠিক আছে ম্যাডাম। আমি তনুর কেবিন থেকে বেরিয়ে আমার নিজের কেবিনে এসে বসে পড়ি। দেখতে দেখতে 12টা বেজে যায়। আমি 12টা বাজতে অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে তনুকে নিয়ে 12টার সময় কোথায় যাব সেই প্রশ্নটা তনুকে স্মরণ করিয়ে দিই। তনু খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করছিল, কিন্তু আমি গিয়ে তাকে বের হওয়ার কথা স্মরণ করে দিতেই তনু ফাইলটা বন্ধ করে দিয়ে আমাকে নিয়ে অফিস থেকে নিজের গাড়িতে উঠে পড়ে। এরপর তনু ড্রাইভ করে আমাকে নিয়ে একটা ডক্টরের কাছে যায়। পরে আমাকে দেখিয়ে ডক্টরকে বলে, ডক্টর, ও মাথায় আর পেটে আঘাত লেগেছে, আপনি একটু দেখুন তো ওকে। ঠিক আছে, দেখছি। তবে কিভাবে আঘাতগুলো পেয়েছে উনি? ডক্টর, আমরা 2 জন স্বামী স্ত্রী, দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, যার ফলে আমি ওর উপরে রেগে গিয়ে গরম চা আর ফোন ছুঁড়ে মেরেছিলাম। ডক্টর আমি দুজনেই তনুর কথা শুনে বেশ অবাক হয়ে যাই। বিশেষ করে আমি বেশি অবাক হই কারণ তনু ডক্টরের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছে। অপরদিকে ডক্টর তনুর কথা শুনে তার দিকে এক নজর আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়ে আমার জখমগুলো দেখতে শুরু করে। ডক্টরের ইচ্ছে করছে তনুকে ইচ্ছে মতো কথা শোনাতে, তবে তিনি সেটা করতে পারবেন না, কারণ তিনার কোনো রাইট নেই স্বামী স্ত্রীর মাঝে কথা বলার। তাই তিনি নিজের কাছে মন দেন। ডক্টর আমার জখমগুলো দেখে প্রেসক্রিপশনের মধ্যে কিছু ওষুধ লিখে দেন, আর ওষুধগুলো কন্টিনিউ করতে বলে এবং সেই সঙ্গে আরও পেটের ফোস্কার জন্য একটা মলম ব্যবহার করতে বলে আমাকে। ডক্টরের কাজকর্ম শেষ হলে তনু ডক্টরকে ফিস দিয়ে আমাকে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়। এরপর আমার হাত পেঁচিয়ে ধরে আমাকে নিয়ে গাড়ি দিকে এগোতে থাকে। তনুর এমন আচরণে আমি আর অবাক হয়ে যাই।
রাস্তাঘাটে স্ত্রী যেইভাবে স্বামীর হাত ধরে হাঁটে, তনু ঠিক সেভাবে আমার হাত ধরে রেখেছে। তার উপরে তনু আমাকে এনে ডক্টর দেখিয়েছে। তনুর এমন আচরণ, আমার মনে হচ্ছে তনু সত্যিকার অর্থে আমার বিয়ে করে বউ। আমার ভেতরে নতুন এক অনুভূতি জন্মাচ্ছে তনুকে নিয়ে। ভেতরটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে। তবে আমি তনুকে কিছুই বললাম না, চুপচাপ তার সঙ্গে হাঁটতে থাকি। এভাবে তনু আমাকে নিয়ে গাড়ির সামনাসামনি যাওয়ার কিছুটা আগ মুহূর্তে হুট করে আমার হাত ছেড়ে দিয়ে দৌড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের কাছে যায়। এরপর ছেলেটির সাথে কথা বলতে আরম্ভ করে। তনু আমার হাত ছেড়ে দেয়। যে জায়গা থেকে দৌড়ে ছেলেটির কাছে গিয়েছে, আমি সেই জায়গাতে দাঁড়িয়ে দুজনের কথা বলার দৃশ্যের দিকে তাকিয়ে দেখছি। অপরদিকে তনু ছেলেটির সাথে দেখা করে কিছুটা সময় কথা বলার পর আমাকে ডেকে বলে, আকাশ এদিকে আয়, তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। ছেলেটা তনুর বয়ফ্রেন্ড হয়। কথাটা তনুর মুখে শোনার পর আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেই সঙ্গে আমার হাসি খুশি চেহারাটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। আমার মনের ভেতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়। আমি কোনোভাবেই তনুর মুখ থেকে তার বয়ফ্রেন্ডের কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তনু আমাকে তার বয়ফ্রেন্ডের কথা বলে অবাক করে দিয়েছে। আমি তনুর কথায় সায় না দিয়ে চোখ মুখ মলিন করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছি। অপরদিকে তনু আমার কোনো সারা শব্দ না পেয়ে আবার আমাকে বলে ওঠে, এই আকাশ, তোর কি হয়েছে? তোকে আমি এদিকে আসতে বললাম, কিন্তু তুই দেখি রোবটের মতো সেই এক জায়গাতে দাঁড়িয়ে আছিস। আমার কথা কি তুই শুনতে পাসনি নাকি? আমি তনুর কথা শুনে এবার নিজেকে স্বাভাবিক করি। তারপর তনুর কথা মতো চুপচাপ হেঁটে তাদের দুজনের সামনে যাই। আমি তনু আর তার বয়ফ্রেন্ডের সামনে যেতেই তনু তার বয়ফ্রেন্ডকে বলে, সোহান, এটাই হলো সেই অকর্মার ঢেকিয়া আকাশ, যার কথা তোমায় আমি বলেছিলাম। আর আকাশ, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড সোহান। নে, তোদেরকে ইন্ট্রোশিওর করিয়ে দিলাম। এবার তোরা নিজেরা দুজন কথা বল। তনুর কথা শুনে আমার রাগে পিত্তি যেন ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এমনিতেই আমার ভেতরে তনুর বয়ফ্রেন্ডকে দেখে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তার উপরে তনু তার বয়ফ্রেন্ড সোহানের সামনে আমাকে অকর্মা ডেকে বলে বাজেভাবে পরিচয় করে দিয়েছে। আমার ইচ্ছে করছে তনুকে রসমালাইয়ের মতো টুকুস করে এক গালে দিয়ে গিলে ফেলতে। এছাড়া তনুর বয়ফ্রেন্ড সোহানের উপরে বেশ রাগ উঠছে, কারণ আমার বিবাহিত স্ত্রীর উপর সোহান লাইন মারছে। তবে হ্যাঁ, আমাদের বিয়েটা স্বাভাবিক নয়, কিন্তু তারপরেও আমার কেন জানি তনুর প্রতি একটা টান জন্মেছে। যত সময় যাচ্ছে আমি ক্রমাগতভাবেই ততই তনুর প্রতি দুর্বল হচ্ছি। তনু আমাকে এত অপমান অপদস্থ করে, কিন্তু তারপরে আমি চাই আমি ছাড়া তনুর জীবনে আর কেউ কখনো কদম না ফেলুক। কিন্তু সব কিছুই কেমন যেন আমার ইচ্ছের বিপরীত হচ্ছে। আমি নিজের ভারসাম্যকে ঠিক রাখতে পারছি না তনুর বয়ফ্রেন্ডকে দেখে। তবে আমার ভারসাম্য হারালে চলবে না, কারণ হয়তো তনুর কাছে আমাকে আবার অপমান হতে হবে। তনু এমনিতেই ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে অপমান করার কমতি করে না। তার উপর আমি যদি এখন নিজেকে সামলে না রাখি, তাহলে বড়সড় একটা তুফান আসবে আমার উপরে। তাই আমি নিজেকে সামলে নিয়ে তনুর বয়ফ্রেন্ড সোহানের দিকে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিই। কিন্তু সোহান আমার সাথে হ্যান্ডশেক না করে অপমানজনকভাবে নিজের হাতকে আরও গুটিয়ে নিয়ে আমাকে বলল, থাক, হাত মেলানোর প্রয়োজন নেই, এমনিতে আমরা মুখে কথা বলতে পারি। সোহানের অপমানজনক আচরণ আর কথাবার্তা শুনে আমার মাথায় আবার রক্ত ছুটে বসে, যার ফলে আমি নিজের উপর রাগ কন্ট্রোল করতে পারি না। চোখ মুখে রাগের চাপে এনে সোহানকে বললাম, স্যুট বুট পরেছিস দেখে নিজেকে এলিট ক্লাস মনে হচ্ছে তোর, কিন্তু বাস্তবে তোকে আমার রাস্তার টোকাই বলেই মনে হচ্ছে। এখনও মানুষের সাথে কোন ভঙ্গিমায় কথা বলতে হয় শিখতে পারিসনি, কিন্তু শরীর ভর্তি কারেন্ট নিয়ে ঘুরে বেড়াস। শোন, তোর মতো এলিট ক্লাস মানুষজন একটা সময় আমার পিছনে লাইন দিয়ে ঘুরতো, আর তুই এসে আমার সাথে ভাব নিচ্ছিস। একদম উল্টা করে ঝুলে তোর ভেতর থেকে সমস্ত ভাব বের করে ফেলবো, টোকাই কোথাকার। আর ম্যাডাম, আপনাকে বলি, নেক্সট টাইম এমন টোকাই ফোকাইয়ের সাথে আমার পরিচয় করাবেন না, কারণ এই টোকাই ফোকাই আমার সম্পর্কে না জানলেও আপনি কিন্তু ভালো করেই জানেন আমি একটা সময় কেমন ছিলাম। তাই অনুরোধ করব, এইসব নিচু মন মানসিকতার মানুষের সাথে আমাকে আর কখনো পরিচয় করাবেন না। আমি এবার গাড়িতে উঠে বসলাম, আপনি টোকাইয়ের সাথে নিজের কথাবার্তা শেষ করে গাড়িতে আসুন। আমি তাদের দুজনকে এক গাদা কথা শুনে গাড়িতে এসে বসে পড়ি। অন্যদিকে তনু আর সোহান আমার কথাবার্তা শুনে পুরো অবাক। সেই সঙ্গে সোহানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে এমন অবস্থা। আসলে কথায় আছে না, মানুষ বুঝে কথা বলতে হয়, কিন্তু সোহান সেটা করেনি, যার কারণে আমি সোহানের ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়ে চলে গেছি। সোহান লজ্জায় কী করবে বুঝে উঠতে পারছে না। অপরদিকে আমার বেশ শান্তি লাগছে সোহানকে অপমানের জবাব দিতে পেরে। মনে প্রশান্তি নিয়ে আমি গাড়িতে বসে আছি, কিন্তু সোহানকে কথা শুনে এসে গাড়িতে উঠে বসার পর বাইরে দুজনের মধ্যে কী কথাবার্তা হচ্ছে বা কী ঘটছে সেসব নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আমি আমার মতো চুপচাপ করে গাড়িতে বসে আছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তনু চোখ মুখ লাল করে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি স্টার্ট করে আমাকে বলে, এই আকাশ, তুই কোন সাহসে সোহানকে অপমান করেছিস?
তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। সোহানুরে তনুকে কথা বলতে দেখে এবার আমার তনুর উপরে চরম রাগ উঠে যায়। তাই তনুকে বললাম, সাহসের তো এখনও কিছুই দেখিসনি। রাস্তার টোকাইটাকে নিয়ে ওকালতি করতে আসলে তোকে এখন কষে এমন একটা থাপ্পড় মারবো, সোজা গাড়ির দরজা ভেঙে রাস্তার উপরে ছিটকে পড়বি। কী ভেবেছিস আমাকে? সবসময় চুপ করে থাকি বলে আমি দুর্বল? তুই আমাকে এটা সেটা বলিস, সেটা না হয় কোনোভাবে মানা যায়, কিন্তু কোন সাহসে তোর সে রাস্তার টোকাই বয়ফ্রেন্ড আমাকে অপমান করে? এত সাহস কই পেয়েছে সে? তনুর এমনিতেই মেজাজ খারাপ ছিল। আমি সোহানকে অপমান করে চলে আসার পর তনুর সাথে সোহানের ছোটোখাটো একটা ঝামেলা লেগেছে। তার উপর আমি এমনভাবে তনুর সাথে তুই তুকারি করার পাশাপাশি তাকে থাপ্পড় মারবো বলেছি। আমার উপরও তনুর এবার চরম রাগ উঠে যায়। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে তনু আমাকে চেঁচিয়ে বলে ওঠে, এই অকর্মা, গাড়ি থেকে নাম, না হয় ঘাট ধাক্কা দিয়ে তোকে রাস্তায় ফেলে দেবো। বেয়াদব, তোর কত বড় সাহস! তুই আমার সাথে বড় গলায় কথা বলার পাশাপাশি আবার আমাকেই বলিস থাপ্পড় মারবি। এক্ষুনি নাম তুই গাড়ি থেকে, না হয় তোর অবস্থা 12টা বাজিয়ে দিব আমি। আমি আর কোনো কথা না বলেই গাড়ি থেকে নেমে হাঁটতে আরম্ভ করি। হাঁটতে হাঁটতে আমি অনেকটা সামনে চলে যাই। আর তনু রাস্তার একপাশে গাড়ি সাইড করে এখনও গাড়িতে বসে আছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তনু কী যেন একটা ভেবে গাড়ি স্টার্ট করে আমার কাছে এসে পৌঁছায়। এবার আমার সামনে গাড়ি থামিয়ে আমাকে ডেকে বলে, এই আকাশ, গাড়িতে এসে উঠে বস। না ম্যাডাম, আমি আপনার সাথে যাব না, আপনি গাড়ি নিয়ে চলে যান। আকাশ প্লিজ, রাগ করিস না, গাড়িতে এসে বস প্লিজ। না ম্যাডাম, আমি যাব না, কারণ আমার মতো মানুষের কোনো যোগ্যতা নেই আপনার গাড়িতে বসার। আপনার বয়ফ্রেন্ড আমাকে আপনার সামনে অপমান করেছে, কিন্তু তখন আপনি তাকে কিছুই বলেনি। কিন্তু আমি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কয়েকটা কথা বলে আপনার গায়ে লেগে গেছে, তো আমি আর আপনার গাড়িতে বসে কি করব? তাছাড়া আপনার সাথে বাজে বিহেভ করেছি, যার কারণে আপনি আমার গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। আমার সাথে এমনটা হওয়াই উচিত ম্যাডাম। এই আকাশ, সরি, আমার ভুল হয়ে গেছে, আর আমি সোহানের তরফ থেকেও তোর কাছে ক্ষমা চাইছি। তুই এবার প্লিজ গাড়িতে উঠে বস। তনু আমার কাছে কয়েকবার ক্ষমা চাওয়াতে আমার মনটা গলে যায়। তাই আমি তনুর কথা মতো গাড়িতে এসে উঠে বসি। আমি গাড়িতে উঠে বসতেই কেন জানি তনুর মুখে হাসি ফুটে ওঠে। তনু গাড়ি স্টার্ট করে আমাকে অনেক নামি দামি একটা রেস্টুরেন্টে পৌঁছায়। এরপর তনু বলে, গাড়ি থেকে নাম, আজ দুপুরের খাবারটা আমরা দুজন রেস্টুরেন্টে বসে একসাথে খাবো। আমি তনুর কথা শুনে বেশ অবাক, কিন্তু আমি কিছুই বললাম না। তনুর কথা মতো চুপচাপ গাড়ি থেকে নেমে যাই। আমি গাড়ি থেকে নিচে নামতেই তনু সে আগের ন্যায় আমার হাত পেঁচিয়ে ধরে, যেমনটা ডক্টরের কাছ থেকে বেরিয়ে করেছিল। তনুর চোখে মুখে আনন্দের হাসি, তবে হাসি বেশিক্ষণ দীর্ঘই হয় না। তনু আমার হাত পেঁচিয়ে ধরায় কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তনুর থেকে অ্যাসকে টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিই, যেটাতে তনু বেশ অবাক হয়। আর সেই সঙ্গে তনুর মুখের এক্সপ্রেশনটাও পাল্টে যায়। তখন আমি তনুকে বললাম, ম্যাডাম, আমি আপনার আপন বা ঘনিষ্ঠ কেউ নই, তাই আমার হাতে এভাবে পেঁচিয়ে ধরার কোনো মানেই হয় না। এভাবে স্বামী স্ত্রী একে অপরের হাত চেপে ধরে, কিন্তু আমরা তো সেরকম কেউই না। হ্যাঁ, যদিও বা আমাদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা আপনার জন্য শুধুমাত্র একটা মাধ্যম আমাকে জিম্মি করে কষ্ট দেওয়ার। তাই আমার মনে হয় না আমাদের এভাবে হাত ধরে হাঁটা উচিত। সেজন্য আমি নিজের হাত ছাড়িয়ে নিয়েছি। আমার কথায় তনুর কেন জানি মনের ভেতরে রক্তক্ষরণ হতে আরম্ভ করে। আমার হাত শুরুতেই সে মনের আনন্দে পেঁচিয়ে ধরেছিল, তবে পরবর্তীতে আমার হাত ছাড়িয়ে নেওয়া তার কাছে মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগায় কাজ করেছে। তনুর ক্ষণিকের জন্য মনে হচ্ছে আমি তার সত্যিকারেরই হাজব্যান্ড। তনু ভাবনায় পড়ে যায়, আমার হাত চেপে ধরার ইচ্ছা কেন তার মনে জেগেছে, আবার আমি হাত ছাড়িয়ে নেওয়ায় কেন তার ভিতরে খারাপ লাগা কাজ করছে। তনু কিছুই বুঝে উঠতে পারছে না। তনু কিছুটা সময় ভাবে, তবে সে কোনো উত্তর পায় না। কিন্তু তনু শুধু এতটুকু জানে, আমি তার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার কারণেই তার ভিতরে খারাপ লাগা কাজ করছে। কিন্তু কেন করছে সেটার উত্তর তনুর কাছে জানা নেই। তনু এক বিপাকে পড়ে যায়। তবে সে আমার সামনে লজ্জায় পড়বে দেখে কোনো মতে নিজেকে সামলে নিয়ে আমাকে বলে, চল রেস্টুরেন্টের ভেতর চল। তনু আমাকে রেস্টুরেন্টের ভিতরে যেতে বলে সেও হাঁটা শুরু করে, আর আমি তনুর কথা মতো তার পিছন পিছন হাঁটছি। দুজনে রেস্টুরেন্টে প্রবেশ করে একটা টেবিলে গিয়ে বসে পড়ি। বসার কিছুক্ষণ পর রেস্টুরেন্টের এক কর্মচারী এসে আমাদেরকে খাবারের মেনু কার্ড দেয়। তনু মেনু কার্ডটি উঠিয়ে নিয়ে নিজের মন মতোই মেনু কার্ড দেখে অনেক ভালো ভালো খাবার নিজেদের জন্য অর্ডার করে। রেস্টুরেন্টের কর্মচারী খাবারের অর্ডার নিয়ে চলে যায়। অন্যদিকে আমি তনুর এমন আচরণ দেখে খুবই অবাক, কারণ আজ সকাল থেকেই তনুর মধ্যে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করছি। প্রথমে সে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল, তারপর ডক্টরের কাছে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দিল। এবার আমি তার সাথে গাড়িতে বাজেভাবে কথা বললাম, যার দরুন তনু রেগে থাকায় আমার উপরে, কিন্তু সে পরবর্তীতে নিজে আমার কাছে সরি বলেছে। এছাড়াও এখন আবার আমাকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে এসে ভালো ভালো খাবার অর্ডার করেছে। আমি ভাবনায় পড়ে যাই। তনুর এমন পরিবর্তন দেখে চুপচাপ বসে ভাবতে থাকি তনুকে নিয়ে,
এভাবেই 20 মিনিট কেটে যায়। এর মধ্যে রেস্টুরেন্টের কর্মচারী তনুর অর্ডার করা খাবারগুলো নিয়ে আসে। তবে আমি এখনও তনু সম্পর্কে কোনো কিছু বুঝে উঠতে পারছি না। রেস্টুরেন্টের কর্মচারী খাবার দিয়ে যাওয়ার পর তনু আমাকে বলে খাওয়া শুরু করতে। আমি তনুর কথা অনুযায়ী চুপ করে খেতে আরম্ভ করি। তনু নিজের খাবার খাওয়ায় ব্যস্ত। তনু নিজের খাবার খেতে আরম্ভ করেছে। খাওয়া দাওয়া শেষ করেই তনু রেস্টুরেন্টের বিল পরিশোধ করে আমাকে নিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুটা পথ গাড়ি ড্রাইভ করে অতিবাহিত করার পর তনু আমাকে বলে, জানিস তোকে নিয়ে কেন রেস্টুরেন্টে এসেছি? না, জানি না। শোন তাহলে কারণটা বলছি। ওই যে তুই গতকাল না খেয়ে চলে এসেছিস, সেজন্য তোকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। জানিস তোর বিষয়টা নিয়ে গতকাল মা অনেক কষ্ট পেয়েছে। তার উপরে আমি যখন জানতে পেরেছি তুই আমার জন্য খাবার খাসনি, তখন বিশ্বাস কর আমারও কেন অনেকটা খারাপ লেগেছে। তাই আজ তোকে সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে এসেছি খাবার খাওয়ার জন্য। তনুর কথা শুনে আমার ভিতর কেমন যেন বেশ আনন্দই লাগে, কারণ আমি খাইনি বলে কারো অনেক পরিমাণে খারাপ লেগেছে, তাও সেটা আবার তনুর। তার মানে তনুর মনে কিছুটা জায়গা হয়েছে আমার জন্য। ভেতরে ভেতরে লাড্ডু ফুটতে শুরু করেছে আমার মনে। কিন্তু পরক্ষণেই আমার পেছনের ওই সময়কার কথা মনে পড়ে যায়, যখন তনু আমার হাত ছেড়ে দিয়ে তার প্রেমিকা সোহানের কাছে দৌড়ে চলে গিয়েছিল। আমার চেহারা আবারও হতাশ এসে ভর করে। বেশ খারাপ লাগছে আমার। আমার নিজের খারাপ লাগাকে আর দমিয়ে রাখতে না পেরে সেটা তনুকে বললাম, ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বল? ম্যাডাম, আপনি আর ওই সোহান নামক ছেলেটির সাথে চলাফেরা করবেন না। এটা কেমন কথা আবার? সে আমার বয়ফ্রেন্ড। আমি তার সাথে চলাফেরা না করলে কার সাথে করব? আর আমি তার সাথে চলাফেরা করলে তোর সমস্যাটা কোথায়? ম্যাডাম, আপনাকে আমার অন্য কারোর সাথে সহ্য হয় না। মানে কি আকাশ? মানে হলো আপনাকে আমার সারা জীবনের জন্যই চাই, তাই আপনি আমি ছাড়া আর অন্য কোনো পুরুষের সাথে চলাফেরা করবেন না। আমার কথা শুনে তনু রেগে গিয়ে গাড়ি ব্রেক করে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। আমি পুরো থতমত খেয়ে যাই তনুর হাতে থাপ্পড় খেয়ে। আজ সকাল থেকেই তনু আমার সাথে বিবাহিত স্ত্রীর মতো আচরণ করছে, কিন্তু আমি তাকে এখন মনের কথা বলায় তনু আমাকে কষে থাপ্পড় লাগিয়ে দেবে, সেটা আমি কল্পনা করিনি। অসহায়ের মতো তনুর দিকে তাকিয়ে আছি। অপরদিকে তনু আমাকে থাপ্পড় মারার পর রাগান্বিত কণ্ঠে বলে, এই অকর্মা, তোর সাহস কি করে হয় এসব কথাবার্তা বলার? একটু প্রশ্রয় দিয়েছি বলে মাথায় উঠে বসেছিস দেখি। কি যোগ্যতা আছে তোর আমার সাথে সারা জীবন থাকার? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস? তোকে আমি কেন রাস্তার পাগলও তোর সাথে থাকবে না, সেখানে তুই আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখছিস? তনুর হাতে কিছুক্ষণ আগে থাপ্পড় খেয়ে আমার মন খারাপ হলেও তনুর এখনকার কথাগুলো শুনে আমার রক্ত মাথায় উঠে যায়, যার ফলে আমি কোনো কিছু না ভেবেই দুহাত দিয়ে হিংস্র পশুর ন্যায় খপ করে তনুর গলা চেপে সজোরে চেঁচিয়ে বললাম, হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই, আমি অযোগ্য একজন মানুষ। আর আমার সাথে রাস্তার কোনো পাগল থাকুক আর না থাকুক, কিন্তু তোকে অবশ্যই থাকতে হবে, এটা আমার ফাইনাল কথা। তোকে যেন আর কখনোই সোহানের সাথে না দেখতে পাই, কথাটা মনে থাকবে তোর? তনু কোনো উত্তর দেয় না আমার কথায়, কারণ তনুর গলায় বেশ ব্যথা লাগছে, সেই সঙ্গে প্রচণ্ড রাগ উঠছে তনুর। তার উপরে তনু আমার কথায় কোনোদিনও সম্মতি জানাবে না, তাই চুপ করেই আছে। অপরদিকে আমি তনুকে চুপ করে থাকতে দেখে আরও জোরে তনুর গলা চেপে ধরি। এরপরই সে আগের ন্যায় রাগান্বিত কণ্ঠে তাকে বললাম, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তুই আর সেই ছেলের সাথে কখনো দেখা সাক্ষাৎ করবি না, আর কখনো এই ছেলের আশেপাশে যেন তোকে না দেখতে পাই। এক কথায় তোর সাথে সোহানের আর কোনো যোগাযোগ হবে না, কথাটা কি তোর মনে থাকবে? আমি তনুর গলায় এত জোরে চেপে ধরি, যার ফলে তনুর মনে হচ্ছে এক্ষুনি তার দম বন্ধ হয়ে মারা যাবে। তনু এবার আরও বেশি ব্যথা লাগছে। তনু নিজেকে বাঁচাতে আমার কথা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। তুই আর কখনো ওই ছেলের সাথে দেখা করবি না তো? না, আর কখনো ওই ছেলের সাথে দেখা করব না। কথাটা যেন মাথায় থাকে, মনে রাখবি তোকে আমার সাথেই সারা জীবন কাটাতে হবে। বলেও কিন্তু কখনো আমায় ছেড়ে ওই সোহানের কাছে যাওয়ার কথা চিন্তাও মাথায় আনবি না। হ্যাঁ, আমার কিছু নেই, আর আমি তোর অফিসের কর্মচারী। আমার কর্তব্য হচ্ছে তোর আদেশ মেনে কাজ করা, আর আমি তোর আদেশ মেনেই কাজ করব। কিন্তু তোকে আমার এই আদেশও মানতে হবে। তুই আমি ছাড়া কোনো পুরুষের সাথে চলাফেরা তো দূরের কথা, অন্য পুরুষের দিকে দৃষ্টিপাতও করবি না। মনে থাকবে তোর আমার এই কথা? কি মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে থাকবে। কি মনে থাকবে? তোমার মুখ থেকে একবার শুনি। তুমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। মনে থাকে যেন। এবার ছেড়ে দিলাম, পরের বার আর এমন করবেন না। আর আমি ক্ষমা প্রার্থী এত সময় তুই তোকারি করার জন্য। আসলে আমার কেন জানি হুট করে রাগ উঠে গিয়েছিল, তাই পাগলের মতো আচরণ করেছি এতটা সময় আপনার সাথে। তবে আগামীতে আর কখনো করব না। আমি তনুর গলা ছেড়ে দিয়ে নিজের থেকেই ক্ষমা চেয়ে নেই। তবে তনু আমার কথার প্রতি উত্তরে পরবর্তীতে আর কিছুই বলে না। আমার থেকে ছাড়া পেয়ে সোজা গাড়ি স্টার্ট করে অফিসে চলে আসে।
এরপর গাড়ি থেকে নেমে সোজা কেবিনে চলে যায়। অপরদিকে আমি গাড়ি থেকে নেমে অফিসে প্রবেশ করেই নিজের ডেস্কে গিয়ে বসে পড়ি। ডেস্কে বসে একটু আগের বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে আমার মনে হয় আমি তনুর সাথে যেটা করেছি সেটা বেশ অন্যায়। তনুর সাথে আমার এমনটা করা কখনো উচিত হয়নি। হ্যাঁ, বিয়ে করেছি তনু আমাকে, কিন্তু তনু তার সাথে সংসার করার জন্য আমাকে বিয়ে করেনি। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে একটু অতিরিক্ত করে ফেলছি তনুর সাথে। অবশ্যই একটু নয়, অনেক বেশি অতিরিক্ত করছি আমি ভালো করেই জানি আমি তনুর সাথে যেটা করছি সেটার 3 ডবল তনু আমাকে ফিরিয়ে দেবে। আমি একটু আগের বিষয়গুলো নিয়ে ভাবনায় মশগুল। এমন সময় তনুর ডাক পড়ে কেবিনের ভিতর থেকে। আমি ডেস্ক থেকে উঠে তনুর অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করি। তখনই তনু চেয়ার থেকে উঠে এক গাদা ফাইল আমার মুখের উপরে ছড়িয়ে দিয়ে বলে, আমার গলা চেপে ধরেছিলি না, এবার তুই হাড়ে হাড়ে টের পাবি। আমি তখন নিরুপায় ছিলাম, যার কারণে তুই আমার সাথে ওই রকমটা করে বেঁচে যেতে পেরেছিস। তবে এখন আর পারবি না। এবার তোর কি হাল করব তুই নিজেও বুঝে উঠতে পারবি না। আর যেই ফাইলগুলো তোকে ছুঁড়ে মেরেছে সেসব তুই কালকের ভেতরে যে কোনো মূল্যে কমপ্লিট করে দিবি, না হয়তো আগামী 3 মাস তুই কোনো বেতন পাবি না। আমার গলা চেপে ধরা ফল তুই এবার পাবি। তোর খাওয়া দাওয়া এবং ঘুম আমি সব কিছুই হারাম করে দিব। আগামীকালকের মধ্যেই কিভাবে ফাইলগুলো কমপ্লিট করবি আমি জানি না, তবে 7টা ফাইল আমার আগামীকাল কমপ্লিট চাই। না হয় যেটা বলেছি তোর সাথে সেটাই হবে। যা, এবার ফাইলগুলো মাটিতে থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কাজে লেগে পড়। আর আমিও নিজের কাজ করি। অবশ্য এখন আমার কোনো কাজ নেই, কারণ আমার কাজগুলো তোকে করতে দিয়েছি। যা, এবার জলদি ফাইলগুলো উঠিয়ে নিয়ে আমার কেবিন থেকে বের হ। আমি তনুর দিকে এক নজর তাকিয়ে তনুর কথা মতো চুপচাপ ফাইলগুলো মাটি থেকে উঠিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে পড়ি। এতগুলো ফাইল দেখে আমার মাথা ঘুরতে শুরু করে। তবে আমার তো কিছুই করার নেই। সবকটা ফাইলই আমার যে কোনো মূল্যে আগামীকালের ভিতরে কমপ্লিট করতে হবে, না হয়তো আগামী 3 মাস আমাকে না খেয়ে মরতে হবে। জীবনটা আমার ভালোই চলছিল, কিন্তু হুট করেই বছরখানিক আগে আমার বাবা ভয়ানক একটা রোগে আক্রান্ত হয়, যার কারণে আমার বাবার চিকিৎসার জন্য সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে হয়। আমিও আমার পরিবার বহু চেষ্টা করি আমার বাবাকে বাঁচানোর। দেশের বাইরেও নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু আমার বাবার শেষ রক্ষাটা হয়নি। উপরওয়ালার ডাকে তিনাকে সাড়া দিতেই হয়েছিল। সেই থেকেই আমার পরিবার একদম পথে চলে এসছে, তাই আজ আমাকে এতটা সংগ্রাম করতে হচ্ছে। আমি ডেস্কে বসে তনুর দেওয়া ফাইলগুলো রেডি করতে শুরু করি। প্রথম ফাইলটা রেডি করতে করতেই 2 ঘন্টা সময় চলে যায়, আর 8 ঘন্টা বাকি আছে অফিস ছুটি হওয়ার। তবে আমার সেদিকে কোনো খেয়ালই নেই। আমি একটা ফাইল শেষ করে আরেকটা ফাইলে হাত দিই। যে ফাইলটি নিয়ে তনু কিছুটা কাজ করেছিল, আমি তনুর কাজ করা ফাইল হাত দেওয়ার পর দেখি তনুর কাজে কিছুটা ভুল আছে। তাই আমি ফাইলটি নিয়ে তনুর কেবিনে যাই। তনু কেবিনে বসে বসে ফোনে কথা বলছিল। আমি তনুর কথা বলার ভঙ্গিমা দেখে বুঝে ফেলি তনু কার সাথে কথা বলছে। অপরদিকে তনু আমার আগমনে ফোনটা রেখে দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, কিরে, কি হয়েছে? ম্যাম, আপনি হয়তো আমাকে দেওয়া 7টা ফাইল থেকে একটা ফাইলে নিজে কিছুটা কাজ করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু কি হয়েছে এখন? ম্যাম, আপনার কাজে কিছুটা ভুল চোখে পড়েছে, তাই কি করব জিজ্ঞাসা করতে এসেছি। কি করবি আবার? সেসব ঠিক করবি? আর এই ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে আসার কি আছে? অযথা আমাকে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? দেখছিস না আমি ফোনে ব্যস্ত আছি, তাও তুই কোন কারণে আমার কেবিনে এসেছিস? আসলে ম্যাডাম, আমি চাইলে নিজের মতো করে ভুলগুলো সংশোধন করতে পারতাম, কিন্তু তা আপনাকে জিজ্ঞাসা করাটা আমার অনেক জরুরি ছিল। না হয়তো নিজের মতো কাবিলতি করলে দেখা যাবে পরবর্তীতে আপনার থেকে আমাকে আবারও কথা শুনতে হবে, তাই জিজ্ঞাসা করতে এসেছি। হয়েছে, যা এবার কেবিন থেকে ভাগ। আর আমাকে ডিস্টার্ব করবি না, আমি ফোনে জরুরি কথা বলছি। এমনিতেই তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস। আমি বহু কষ্টে সোহানের সাথে সব কিছু ঠিক করেছি, কিন্তু তুই এখন আবার এসে ঝামেলা করছিস। দেখ, নিজের বিপদ ডেকে আনিস না। তোকে যেই কাজ দিয়েছি তুই গিয়ে সেটা কর, আর আমাকে আমার কাজ করতে দে। ঠিক আছে ম্যাডাম, আমি কি নিজের কাজ করছি। কিন্তু ম্যাডাম, একটা কথা, আমি না আপনাকে ওই রাস্তার টোকার সাথে কথা বলতে বারণ করেছিলাম, কিন্তু তাও আপনি ওই টোকার সাথে ফোনে কথা বলছেন যে? আমার কথা শুনে তনুর মাথা 100তে 100 গরম হয়ে যায়। বসা থেকে উঠে সোজা আমার গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, এই ফকিন্নি, তুই কাকে রাস্তার টোকাই বলিস? তোর সাহস তো দেখছি কম না। তুই আমার বয়ফ্রেন্ডকে টোকাই বলিস, তার উপরে আবার আমাকে হুকুম করিস সোহানের সাথে কথা না বলতে। কত বড় স্পর্ধা তোর! তখন কিছু বলিনি দেখে সাহস বেড়ে গেছে মনে হয়। একদম থাপড়ে গালের সমস্ত দাঁত ফেলে দিব আর একবার আমার বিষয় নিয়ে মাতামাতি করলে। করুণা করে তোকে চাকরিটা দিয়েছি, কিন্তু তুই তো দেখছি আমার উপরেই অধিকার ফেলাতে বসে আছিস। তার উপরে আবার সোহানকে নিয়ে যাতা বলছিস। দেখ,
এটাই তোর জন্য লাস্ট ওয়ার্নিং। এরপর আর একটা মাতব্বরি করলে তোর ঠিকানা হবে জেলখানার ভেতরে। থানায় গিয়ে সোজা তোর উপরে উল্টাপাল্টা মামলা ঠুকে দিব। তখন কিন্তু হাতে পায়ে ধরলেও কোনো কাজ হবে না বলে দিলাম। তাই এখনো সুযোগ আছে, ভালো হয়ে যা। আর আমার বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ কর। আমি আর কোনো কথাবার্তা না বলে তনুর কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে পড়ি। এমন সময় ছুটি হয়ে যায়। আমি চোখ মুখ কালো করে তনুর দেওয়া ফাইলগুলো হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে যাই। রিক্সায় করে বাড়ি যাচ্ছি। রিক্সায় বসে বসে একটু আগের কথাগুলো ভাবতে থাকি। তনু কত সহজে আমার উপর হাত তুললো। একটা সময় মেয়ে পাগলের মতো আমাকে ভালোবাসতো, আর আজ সে মেয়ে সামান্য একটা কথায় আমাকে থাপ্পড় মেরে লজ্জিত করলো। রিক্সায় বসে বসে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতেই আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। দুহাত দিয়ে চোখের পানিগুলো মুছে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করি, আর কখনো আমি তনুর বিষয় নিয়ে মাথা ঘামাবো না। আর কখনো আমি তনুর জন্য মনের ভিতরে ফিলিংস তৈরি হতে দেব না। আমি এখন থেকে অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকবো, কারণ তনু কখনো আমার হবে না। এছাড়া সে এখন অন্যের প্রতি আসক্ত। তার উপরে আবার আমার এখন কিছুই করার নেই। কিন্তু তনুর অনেক কিছুই আছে, নাম ডাক এবং টাকা পয়সার কোনো কমতি নেই তনুর। তাই তনুকে নিয়ে আকাশচম্বী স্বপ্ন না দেখাটাই আমার জন্য শ্রেয়। চুপ করে আমি এতটা সময় রিক্সায় বসে এই বিষয়গুলো ভাবছিলাম। কিন্তু ভাবনার এক পর্যায়ে রিক্সাওয়ালা মামা আমাকে ডেকে বলে, মামা চলে আইসি গন্তব্যে। আমার ভাবনার ইতি টেনে রিক্সাওয়ালা মামাকে ভাড়া শুকিয়ে বাসায় চলে আসি। শরীর পর্যন্ত টায়ার্ড লাগছে। কাঁধের ব্যাগটা খাটের উপরে রেখে ফ্রেশ হতে চলে যাই। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। এরপর তনুর দেওয়া ফাইলগুলো কমপ্লিট করতে করতে খাটের উপরে বসে পড়ি। কাজ করতে করতে রাত 1টা বেজে গেছে। আমি কিছুক্ষণের জন্য কাজ থামিয়ে ডাইনিং রুমে গিয়ে খাওয়ার পরিকল্পনা করি। কিন্তু তখনই আমার মনে পড়ে যায় মা সেই 10টা বাজে তার টেবিলের উপর খাবার রেখে গেছে। আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে টেবিলের উপর দিয়ে খাবার নিয়ে খেতে আরম্ভ করি। কিন্তু খাবারের প্রথম লোকমা মুখে দিতেই আমি দেখি ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেছে। আমি সবসময় গরম খাবার খেতে পছন্দ করি, কিন্তু এখন আর কিছু করার নেই। তারপর বাধ্য হয়ে ঠান্ডা খাবারগুলোই আমি খেয়ে নিই। খাওয়া শেষ করে হাত ধুয়ে আবারও কাজে লেগে পড়ি। সারা রাত কাজ করতে করতে কেটে যায়। পুরো রাতে এক ফোঁটাও ঘুমাইনি। রাত জেগে ফাইলগুলো নিয়ে কাজ করছিলাম। তনু সত্যি সত্যিই আমার খাওয়া দাওয়া এবং ঘুম সব কিছু হারাম করে দিয়েছে আজ রাতে। সকাল 8টার দিকে 7টা ফাইল পুরোপুরো কমপ্লিট হয়। আমি কাজ শেষ করে হাত মুখ দিয়ে 9টায় কিছু সময় পর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অফিসে পৌঁছে তনুর কেবিনে সব কয়টা ফাইল রেখে এসে ডেস্কে বসে ঝিমাতে শুরু করি। ঝিমাতে এক পর্যায়ে আমি ডেস্কের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাই। আসলে সারা রাত জেগে কাজ করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আমি ডেস্কের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পর কেউ একজন জগ ভরে পানি এনে আমার মুখের উপর ছুঁড়ে মারায় আমি লাফিয়ে উঠি ঘুম থেকে। তখনই অপর পাশ থেকে ম্যানেজার আমাকে বলে ওঠে, এখানে কি ঘুমানোর জন্য এসেছো নাকি মিস্টার আকাশ মাহমুদ? আমি ম্যানেজারের কথায় কোনো উত্তর না দিয়ে হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। সেই সময় ঘটনাস্থলে তনু এসে উপস্থিত হয়। তনু ম্যানেজারের কাছে আমার ঘুমিয়ে যাওয়ার বিষয়টা শুনে ম্যানেজারকে বলে, খালেক সাহেব এবার তো ঠান্ডা পানি ছুঁয়ে মেরেছেন। আগামীকাল থেকে অফিসে এসে ঘুমালে ফুটন্ত গরম পানি ছুঁড়ে মারবেন, যাতে করে চেহারার নকশা সহ বদলে যায়। যত সব আজাইরা লোক এসে জুটেছে আমার অফিসে। তনু আমাকে অপমান করে নিজের কেবিনে চলে যায়, আর ম্যানেজারও নিজের কাজে চলে যায়। আর আমি ডেস্কের উপর চুপচাপ বসে পড়ি। তনুর কথায় আর ম্যানেজারের আচরণে মনের ভেতরে কষ্ট লাগলেও উপরে কোনো রিয়াকশন করি না, কারণ এসব কিছু আমার সাথে নিত্যদিন ঘটতেই থাকবে, যেটা আমার সহ্য করতেই হবে। এভাবে 1 ঘন্টা কেটে যায়। ঘড়ির কাঁটা সবে কেবল 11টা অতিক্রম করেছে। এমন সময় হুট করে তনু রেগেমেগে কেবিন থেকে বেরিয়ে এসে আমার কলার চেপে ধরে আমাকে জোরপূর্বক টেনে অফিসের সকল কর্মচারীর সামনে নিয়ে যায়। এরপর সবাইকে উদ্দেশ্য করে বলে, এই যে দেখুন, অফিসের সবচাইতে বড় অকর্মা, সে নাকি বলে আরও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আমি তাকে কয়েকটা ফাইল দিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু সে একটা ফাইলের মধ্যে বিরাট বড় একটা ভুল করে বসেছে। এখন একে কি করা উচিত সবাই বলেন। তনুর কথার প্রতি উত্তরে অফিসের কর্মচারীরা বলে আমাকে অফিস থেকে বের করে দিতে, কারণ আমার মতো কর্মচারী নাকি অফিসের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। তনু অফিসের কর্মচারীদের কথা শুনে আমাকে বলে, সবাই ঠিক কথাই বলছে, তুই অফিস থেকে বেরিয়ে যা, কারণ তোর কোনো যোগ্যতা নেই আমার অফিসে কাজ করার। তোর মতো মানুষ আমার অফিসে থাকলে আমার অফিস ধ্বংস হয়ে যাবে। তাই এক্ষুনি সোজা আমার অফিস থেকে বেরিয়ে যা, না হয় ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেওয়া হবে। আমি তনুর দিকে হতভাগার মতো তাকিয়ে আছি, কারণ সারা রাত জেগে কাজ করার ফল তনু আমাকে এভাবে দেবে সেটা আমি কল্পনা করিনি। এক দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছি, অপরদিকে তনু আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে
সিকিউরিটিকে ডেকে বলে, সিকিউরিটি, এই অকর্মাটাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন। সে কত বড় বেহাইয়া হলে এখনো না গিয়ে আমার দিকে বেহাইয়ার মতো তাকিয়ে থাকতে পারে? বের করে দিন ওকে ঘাট ধাক্কা দিয়ে। তনুর কথা মতো সিকিউরিটি আমাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়ে আসে। কিন্তু সিকিউরিটি আমাকে অফিস থেকে বের করে দেওয়ার সময় তনু দূর থেকে লক্ষ্য করে যে তার মা অফিসের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে। তনুর মা কোনো একটা কারণে অফিসে এসেছিল, কিন্তু তিনি এসে তনুর কীর্তিকলাপ সব কিছু দেখে ফেলে। তনু তার মাকে দেখে মাথা নিচু করে নামিয়ে ফেলে। অন্যদিকে আমাকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আমি মাথা নিচু করে গন্তব্যহীনভাবে হাঁটতে আরম্ভ করি। চোখ থেকে পানি টলমল করে গড়িয়ে পড়ছে। সব কিছুই আমার শেষ। না আছে চাকরি আর না আছে ইজ্জত, দুটোই তনু আমার থেকে কেড়ে নিয়েছে। তবে তনু আমাকে অপমান করে বের করে দিলেও আমার জন্য একদিকে সেটা ভালোই হয়েছে, কারণ আজ থেকে আর আমার তনুর কথা শুনতে হবে না। আজ থেকে তনুর আমাকে অপমান করতে পারবে না। চাকরি করতে সে 3 বছরের জন্য তনুর কাছে আটকা পড়ে গিয়েছিলাম। আমি কখনো চাইলেও নিজে চেয়ে চাকরি আর ছাড়তে পারতাম না, কিন্তু তনু আজ নিজে আমাকে মুক্ত করে দিয়েছে। তবে পরিবারের কথা ভেবে প্রচণ্ড হতাশ লাগছে। সংসার কি করে চালাবো সেই চিন্তায় হতাশা এসে ভর করছে আমার উপর। হতাশাগ্রস্ত হয়ে হাঁটতে হাঁটতে কোনো এক পার্কে গিয়ে বেঞ্চের উপরে বসে চোখের পানি মুছে ভাবতে থাকি কিভাবে কি করব। অন্যদিকে তনুর মা তনুর কীর্তিকলাপ দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। মেয়ের কার্যকলাপ দেখে তিনি কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে এটা তারই মেয়ে। ছোট ছোট কদমে হেঁটে অফিসের প্রধান গেট দিয়ে প্রবেশ করে তনুর কাছে যায় তনুর মা। তনু এখনও মাথা নুয়ে রেখেছে। তনুর মা তনুর কাছে গিয়ে তনুকে আগাগোড়া ভালো করে দেখতে থাকে। আসলে কি এটা তার মেয়ে তনু কিনা, কারণ একটু আগে কীর্তিকলাপ দেখে তনুর মা বেশ অবাক। তনুর মায়ের যেন নিজের মেয়েকে চিনতেই কষ্ট হচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা তনু তার মায়ের তাকানোর ভঙ্গিমা দেখে বুঝতে পারে সব কিছুই তার মা দেখে নিয়েছে। তনু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এখন সে কী করবে। একটু আগে আমাকে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান করে বের করে দিয়ে পৈশাচিক আনন্দ পেয়েছে সে, কিন্তু এখন হয়তো তার সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে। সেই সঙ্গে সে অপমানও হতে পারে, কারণ তনুর মা যদি কোনোভাবে সকলের সামনে তনুকে একটু আগের বিষয় নিয়ে জিজ্ঞাসা করে বা তনুর সাথে সেই বিষয় নিয়ে রাগারাগি করে, তাহলে তনুকে লজ্জার মুখে পড়তে হবে। পরিস্থিতি হাতের অনুকূলে চলে যাচ্ছে, সেজন্য তনু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের মাকে বলে, মা তুমি হঠাৎ আজ আমার কি মনে করে? আসলে একটা কাজের জন্য বেরিয়েছিলাম, কিন্তু কাজ শেষ করে ফেরার পথে ভাবলাম তোর অফিস থেকে একবার ঘুরে যাই, তাই তোর অফিসে এসেছি। কিন্তু অফিসে আসার পর যা দেখলাম তাতে আর আমার তো আস্থা উঠে গেছে তোর উপর থেকে। মা এই বিষয়টা নিয়ে তোমার সাথে আমি আলাদা জায়গায় কথা বলছি, কিন্তু তুমি প্লিজ এখানে কথাটা উঠিও না, না হয়তো আমার মান সম্মান থাকবে না। তনু, তোর মতন আমাকে ভাবিস না। আর তুই একটু আগে আকাশকে সকলের সামনে অপমান করে তার প্রেস্টিজ ধুলোয় মিশিয়ে দিয়েছিস, কিন্তু তাই বলে যে আমি তোকে সকলের সামনে প্রশ্ন করে লজ্জায় ফেলবো বা মান সম্মান নষ্ট করব এমনটা কিন্তু নয়। কারণ তোর মধ্যে বিবেক বুদ্ধি না থাকলেও আমার মধ্যে আছে। আমি তোর কেবিনের ভিতরে যাচ্ছি, আর তুইও কেবিনের ভিতরে আয়। তনুর মা তনুর কেবিনে যায়। তনু তার মায়ের পেছন পেছন কেবিনে প্রবেশ করে। মা মেয়ে দুজনে কেবিনে প্রবেশ করার পর তনুর মা তনুকে প্রশ্ন করে, তনু, তুই একটু আগে আকাশের সাথে ওই রকম নোংরা কাজটা কেন করলি? শুধুমাত্র কাজ ভুল করায়? মা একে তো সে কাজ ভুল করেছে, তার উপরে সে গতকাল আমার সাথে জোর জবরদস্তি করেছে, তাই তার উপরে প্রতিশোধ নিয়েছি। জোর জবরদস্তি মানে? মা সে গত পরশু আমার বাসায় খাওয়া দাওয়া করতে আসেনি দেখে তাকে আমি গতকাল রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম খাবার খেতে। তখন আমার সাথে সোহানের দেখা হয়, যাকে আমি ভালোবাসি, কিন্তু আকাশের কেন জানি সোহানকে সহ্য হয়নি। তাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে ফিরে আসবার সময় আকাশ আমার গলা চেপে ধরে ফোর্স করে বলেছে আজকের পর থেকে সোহানের সাথে না মিশতে, আজকের পর সোহানের সাথে আর কখনো কথা না বলতে। আর আমি চাই না আমার বাকিটা জীবন নাকি আকাশের সাথেই কাটাতে হবে, তাই আমি তার সাথে আজ এমনটা করেছি। কারণ আমি সোহানকে ভালোবাসি, আমার মনে আকাশকে নিয়ে কিছুই নেই। তাহলে সে আমাকে ফোর্স করে আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখে কোন সাহসে? না আমি তাকে ভালোবাসি, না আমার মনে তার জন্য কোনো ফিলিংস আছে। যখন আমি তাকে ভালোবেসেছিলাম তখন সে পাত্তা দেয়নি, আর আজ সে এসেছে আমার সাথে ভালোবাসার নামে ধান্দাবাজি করতে। তনু, তার মানে ধান্দাবাজি নাকি আছে সেটা সে আর উপরওয়ালা ভালো জানে। তবে সে যেটা করেছে সেটাতে তো কোনো ভুল দেখতে পাচ্ছি না আমি, কারণ তুই নিজেই তাকে 3 বছরের জন্য বিয়ে করেছিস। সম্পর্কে তো সে তোর স্বামী হয়, তাহলে তার তো অবশ্যই অধিকার আছে তোর উপরে ফোর্স করার। আর সে তোকে তো কোনো খারাপ কিছু নিয়ে ফোর্স করেনি,
শুন তনু, সে একটা ছেলে মানুষ আর তুই তার সম্পর্কে অর্ধাঙ্গিনী। তোকে অন্যের সাথে দেখে তার হয়তো গায়ে লেগেছে, যার কারণে সে এমনটা করেছে। কিন্তু তার জন্য তো তুই তাকে এভাবে অপমান করে অফিস থেকে বের করে দিতে পারিস না। মা, গত 5 বছর আগে আমি তাকে মনের কথা প্রকাশ করাই সে বড় জোর শুধু আমার প্রপোজাল প্রত্যাখ্যান করতে পারত, কিন্তু সে প্রপোজাল প্রত্যাখ্যান করার পাশাপাশি আমায় থাপ্পড় মেরে অপমান করেছিল। আর মা, আমি এই অকর্মাটাকে বিয়ে করেছি তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, তার সাথে সংসার করার জন্য নয়। আর সে নিজেও সেটা ভালো করেই জানে, কিন্তু তারপরেও সে আমার উপরে অধিকার ফেলায় কি করে? ঠিক আছে, মানলাম সে 5 বছর আগে তোকে থাপ্পড় মেরে অপমান করেছে, আর তুই সেই জন্য তাকে শিক্ষা বা প্রতিশোধ নিতে বিয়ে করেছিস। এছাড়া এটাও মানলাম সে তোর উপরে অধিকার ফলিয়ে ভুল করেছে, কিন্তু তুই যেটা করেছিস বিশ্বাস কর সেটা তোর মোটেও উচিত হয়নি। মা, তোমার কাছে উচিত মনে না হলেও আমার কাছে উচিত মনে হয়েছে। তনু, তোর খুব অহংকার তাই না এই অফিস আদালত নিয়ে? একটা কথা জানিস তো তনু, অহংকার সৃষ্টিকর্তার গায়ের চাদর। তুই কিন্তু সৃষ্টিকর্তার গায়ের চাদর নিয়ে টান দিয়েছিস। সৃষ্টিকর্তা কিন্তু তোকে ছাড়বে না। আর তার থেকেও বড় কথা, তুই ছেলেটাকে অপমান অপদস্থ করে কাঁদিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিস। তোর অফিসের সিকিউরিটি যখন তোর কথা মতো ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তখন ছেলেটা আমার চোখের সামনে দিয়েই চোখের পানি ফেলতে ফেলতে গিয়েছে। আমি ছেলেটার কান্নার সাথে সাথে ভিতরের আর্তনাদগুলো পেয়েছি। তনু, আমি তোর মা হয়ে বলছি, বিশ্বাস কর ছেলেটার একটা চোখের পানিও যদি এই অফিসের মধ্যে পড়ে তাহলে অভিশাপে তোর পুরো অফিস ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, যদি সম্ভব হয় ছেলেটার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা, মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু মা তুমি কি জানো শুধুমাত্র ওই আকাশের কারণে আমার শরীরে পরপুরুষ স্পর্শ করেছে? আকাশের কারণে তোর শরীরে পরপুরুষ স্পর্শ করেছে মানে হলো গত 5 বছর আগে আকাশ আমাকে অপমান করে চলে যাওয়ার বিষয়টা রাস্তার কয়েকজন ছেলে দেখে, যেটা আমি জানি না। আমার বান্ধবীরা আমাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিয়ে তারাও বাড়ি চলে যায়। এরপর আমি যখন একাকি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম, তখন সেই ছেলেগুলো হুট করে আমার সামনে এসে পথ আটকে আমার শরীরে হাত দিতে থাকে, আর সঙ্গে আমাকে বলতে থাকে, একটু আগে দেখলাম একটা ছেলে তোকে থাপ্পড় মেরে তোর প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছে, কিন্তু বিশ্বাস কর আমরা তোকে রিজেক্ট করব না। তুই খালি আমাদেরকে একবার প্রপোজাল দে, তাহলেই দেখবি তোকে আমরা সবাই মিলে পরিপূর্ণ তৃপ্তি দিব। মা, সেদিন আমি কোনো মতে ছেলেগুলোর হাত থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে নিজের ইজ্জত বাঁচিয়েছি, না হয়তো সেদিন আমার সর্বনাশ হয়ে যেত। আর এই জিনিসটা একমাত্র আকাশের কারণেই হয়েছে। সে যদি আমাকে গ্রহণ করে নিত তাহলে ছেলেগুলো আর ওই কথা আমার সাথে অসভ্যতা করতে পারতো না। তনু, হ্যাঁ তোর সাথে সেটা খারাপ হয়েছে, তবে এতে আকাশের কোনো দোষ দেখছি না আমি। হ্যাঁ, সেদিন আকাশ তোকে রিজেক্ট করেছে, কিন্তু সে নিজে তো তোর সাথে অমনটা করেনি, আর না সে ওই ছেলেগুলোকে শিখিয়ে দিয়েছে তার বিষয়টা নিয়ে মজা নিতে। আসলে ছেলেগুলোর ভিতরেই শয়তানি ছিল, তাই তারা ওসব কথাবার্তা বলে তোর সাথে নোংরামি করতে চেয়েছে। কিন্তু তুই অযথা ভুল বুঝছিস আকাশকে, তাই তোর কাছে অনুরোধ করব ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়। আর আগামীতে কখনো ছেলেটার সাথে অমন করবি না, আর না কখনো ওর মনে কষ্ট দিবি। সে তার মতন অফিসে কাজ করবে, আর তুই তোর মতো কাজ করবি। পার্সোনাল কোনো আক্ষেপ তুই আর তার উপরে কখনো উঠাবি না, প্রমিস করা আমাকে। তনু এক বিপাকে পড়ে যায়। তার মায়ের কথা শুনে কি করবে ভেবে পাচ্ছে না। আমার উপরে প্রচণ্ড ক্ষোভ তনুর, কিন্তু তনুর মা এখন প্রমিস করিয়ে তনুর হাত পা বেঁধে দিতে চাইছে। কি করবে কিছুই তার মাথায় আসছে না। চুপ করে দাঁড়িয়ে আছে। তনুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তনুর মা বলে, ঠিক আছে শোন, তোকে আর ফোর্স করব না, তবে ইচ্ছে হলে আমার কথাটা রাখিস। এবার আমি চললাম। তারপর তনুর মা চলে যায়। তনুর মায়ের নাম সালমা বেগম। সালমা বেগম চলে যাওয়ার পর তনু তার মায়ের বলা কথাগুলো সেগুলো নিয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ ভাবার পর তনু উপলব্ধি করতে পারে তনু যা করেছে সেটা ঠিক হয়নি। হ্যাঁ, আমার উপরে তার রাগ অভিমান রয়েছে, কিন্তু শুধু এই যাত্রায় অতিরিক্ত করে ফেলেছে। তনুর ভিতরে এবার খারাপ লাগছে তখনকার আচরণের কারণে। একটা মানুষ একদিনের মধ্যে 7টা ফেল কমপ্লিট করেছে। তনু তাকে বাহবা দেওয়ার কথা ছিল, কিন্তু তনু সেটা না করে তাকে উল্টো অপমান করে বের করে দিয়েছে। তনু মনে মনে সিদ্ধান্ত নেয় আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ফিরিয়ে আনবে। ভাবনা চিন্তা মোতাবেক অফিসের ম্যানেজারের নাম্বার থেকে আমার কাছে ফোন দেয়, কারণ তনু ভালো করেই জানে
তার নাম্বার দেখলে আমি ফোন রিসিভ করব না, তাই সে ম্যানেজারের নাম্বার দিয়ে আমাকে ফোন দেয়, কিন্তু আমি তাও ফোন রিসিভ করি না। বেশ কয়েকবার ম্যানেজারের নাম্বার থেকে আমাকে ফোন দেওয়ার পরেও আমি ফোন রিসিভ করি না। তনু বুঝতে পারে আমি হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছি, না হয়তো ইচ্ছে করেই ফোন রিসিভ করছি না। তনু আমাকে ফোনে না পেয়ে ভাবে কি করবে। তখনই তনুর মাথায় আসে ফোনের জিপিএস ট্র্যাকারের সাহায্যে আমার খোঁজ পাওয়া যেতে পারে যদি আমার ফোনের লোকেশন অন থাকে। ভাগ্যক্রমে আমার ফোনের লোকেশন অন করাই ছিল। অবশ্য আমি ফোনের লোকেশন আজীবনের জন্য অন করে রাখি, কারণ রাস্তাঘাটে কখন কী হয় বলা যায় না। তনু আমার লোকেশন পেয়ে যায়। অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে লোকেশন দেখে সোজা আমার কাছে চলে আসে। আমি এখনও পার্কে বসে মনমরা হয়ে কি করব সেটা নিয়ে ভাবনায় মশগুল। তনু পার্কে এসে আমার পাশে বসে, তবে তনু যে আমার পাশে এসে বসেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। তনু আমার পাশে বসে ধীরে ধীরে হাতটা এগিয়ে দিয়ে আমার হাতের ওপর রাখে, যার ফলে আমি সাথে সাথে চমকে উঠি। আমি চমকে উঠতেই পাশে তনুকে দেখতে পাই। দেখতে পেয়ে তাকে বললাম, আরে চমকে ওঠার কিছু নেই, আমি তনু। হ্যাঁ ম্যাডাম, আপনি তনু, তা তো দেখতেই পেয়েছি, কিন্তু আপনি এখানে কি করছেন আর আমার হাত ধরেছেন কেন? তোর সাথে সময় কাটাতে এসেছি। মানে হলো তুই একা একা বসে আছিস, তাই তোর সাথে সময় কাটাতে চলে এলাম। ম্যাডাম ফাজলাম করছেন আমার সাথে, হাত ছাড়ুন আমার। আরে ফাজলামি করছি না। আচ্ছা শোন আকাশ, আমি আন্তরিকভাবে দুঃখিত তোর কাছে তখনকার আচরণের জন্য। না ম্যাডাম, সমস্যা নেই, আমার কপালে লেখা ছিল ওসব। আরে ভাই প্লিজ আমার হাতটা ছাড়ুন। তোর হাত ছাড়ার জন্য তো ধরিনি, তুই এখন আমার সঙ্গে যাবি, তারপর তোর হাত ছেড়ে দিব আমি। আমি আপনার সঙ্গে যাব বলতে কোথায় যাব আমি? অফিসে যাবি? আবার কোথায় যাবি? সরি ম্যাডাম, আমি আর কাজ করব না আপনার অফিসে। আকাশ আমি সত্যিই সরি, আগামীতে আমি আর কখনো তোকে কিচ্ছু বলবো না। এবার চল আমার সাথে। না ম্যাডাম, আমি আর কখনো আপনার অফিসে যাব না। তোকে যেতে হবে, আমি বললাম না তোকে আর কখনো কিচ্ছু বলবো না। না ম্যাডাম, আমি তাও আপনার অফিসে আর কাজ করব না। দেখ আমার রাগ উঠাস না, ভুলে যাস না তুই কিন্তু এখন আমার কাছে জিম্মি, তাই ভালোভাবে চল আমার সাথে। তোকে আর আমি কখনো কিচ্ছু বলবো না, না হয় কিন্তু জোর করে নিয়ে যাব বলে দিলাম। তনুর কথা শুনে আমি নিজের জেদ কমিয়ে ফেলি, কারণ আমি ভালো করেই জানি তনুর কাছে এখন আমি জিম্মি। তাই আমি তনুর অফিসে ফিরে যাব বলে মনে মনে ঠিক করি। তবে আমি মনে মনে আরেকটা সিদ্ধান্ত নিই, এবার আমি অফিসে যাব ঠিকই, কিন্তু অফিসের পুরো নকশা আমি বদলে ফেলবো। কারণ যেখানে সিস্টেমের সমস্যা সেখানে মানুষকে নয়, সিস্টেমকে ঠিক করতে হবে। আজ যে মানুষগুলো আমাকে অফিস থেকে বের করে দিতে বলেছে, একটা সময় সেই মানুষগুলোই আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তাছাড়া তনুকে আমি নিজের আয়ত্ত করে নেব, কারণ রাজ্যের প্রজাকে নয়, রাজাকে পরাজয় করলে পুরো রাজ্য হাতে চলে আসে। আমি এখন সেটাই করব। আমি এতদিন চুপসে ছিলাম, তবে আর নয়। ধৈর্যের একটা সীমা থাকে, যেটা এবার আমার অতিক্রম হয়ে গেছে। কত ধানে কত চাল, এবার আমি এটা তনুকে বুঝিয়ে ছাড়বো। তনুর কথা মেনে নিয়ে আমি তনুর সাথে অফিসে যেতে রাজি হই। তবে যাওয়ার আগে তনুকে বললাম, ম্যাডাম আমি আপনার অফিসে যাব ঠিকই, কিন্তু আমি কাজ করতে গিয়ে কোথায় ভুল করেছি সেটা আমাকে দেখতে দিতে হবে। ফাইলগুলো আমায় আবার দিতে হবে। ঠিক আছে দিব, তুই এবার অফিসে চল। অফিসে পৌঁছে তুই নিজেই আমার কেবিনে ঢুকে ডেস্ক থেকে ফাইলগুলো নিয়ে নিস। সব কয়টা আমার ডেস্কের উপরেই রাখা আছে। ওকে। আমি তনুর সাথে অফিসে চলে যাই। অফিসে পৌঁছেই নিজেকে তনুর কেবিন থেকে ফাইলগুলো নিয়ে এসে নিজের ডেস্কে বসে দেখতে থাকি কোথায় ভুল হয়েছে। সমস্ত ফাইল ঘেটে ঘেটে ভুল খুঁজতে থাকি। 7টা ফাইলের ভেতর শেষ ফাইলটার মধ্যে আমি ছোটোখাটো একটা ভুল দেখতে পাই, যেন কোনো আহামরি ভুল নয়। একবার কলমের গুঁতো দিলেই ভুলটা সংশোধন হয়ে যাবে। এছাড়া আমার কাছে আর কোনো ভুল চোখে পড়েনি। আমি আশ্চর্য হই, ছোট্ট একটা ভুলের কারণে তনু আমার সাথে এমনটা করলো। ফাইলগুলো হাতে উঠিয়ে নিয়ে তনু কেবিনে চলে যায়। তারপর ফাইলগুলো তনুর ডেস্কের উপর রেখে বলি, ম্যাডাম একটা সামান্য ভুলের কারণে আপনি আমার সাথে এত কিছু করলেন। আমার ভুলটা একদমই অতি সামান্য ছিল, যেটা চাইলে মিনিটের মধ্যে ঠিক করা যেত, কিন্তু আপনি তা না করে আমাকে সকলের সামনে টেনে নিয়ে গিয়ে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিলেন। আকাশ আসলে তোর উপরে আমার অনেক রাগ উঠেছিল গতকালকের জন্য। আমার ইচ্ছে ছিল তোর উপরে প্রতিশোধ নেওয়ার, তাই তোকে সকলের সামনে নিয়ে গিয়ে অপমান করেছি। তবে বিশ্বাস কর, তোকে অফিস থেকে বের করে দেওয়া ইরাদা আমার মধ্যে ছিল না, কিন্তু অফিসের সকল কর্মচারী তোকে বের করে দিতে বলায় আমি কোনো কিছু না ভেবেই তাদের কথা মতন তোকে বের করে দিয়েছি। আমি তনুর কথা শুনে আবারও আশ্চর্য হই। একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, সেটা তনুকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। একদিনে 7টা ফাইল কমপ্লিট করা 2-4টে কথা নয়, পুরো রাত না ঘুমিয়েই ফাইলগুলো কমপ্লিট করেছি। তনুর কাছে প্রশংসার পাত্র হওয়ার কথা ছিল আমার, সেখানে ক্ষুদ্র একটা ভুলের কারণে উল্টো পুরো অফিসের সামনে লজ্জিত হতে হলো।
সেই সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। অবাক দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছি, বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। অপরদিকে তনু আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, আমি ক্ষমা প্রার্থী তোর কাছে, তুই আমাকে ক্ষমা করে দে। আগামীতে আর কখনো তোর সাথে এইরূপ আচরণ করব না। আমি আর কিছু বললাম না, শুধু একটু মুচকে হাসি দিয়ে তনুর কেবিন থেকে কোনো কথাবার্তা ছেড়ে বেরিয়ে যায়। কারণ সম্মান নষ্ট করার জন্য মানুষকে একাধিকবার তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না, একবার করলে যথেষ্ট। আর তনু সেটা তার সাথে একবার করেই ফেলেছে, আগামীতে করুক আর না করুক তাতে তেমন কিছু যায় আসে না। দাগজা লাগার প্রথমবারেই লেগে গেছে। তাই আমি তনুর কথায় কোনো গ্রাহ্য না করেই কেবিন থেকে বেরিয়ে চলে যাই। আমার আচরণে এবার তনু আশ্চর্য হয়। তনু ভাবে তার কথার প্রতি উত্তরে আমি কিছু না বলেই হুট করে চলে কেন গেলাম। তনুর ভিতরে আমার এই ব্যাপারটা কেমন যেন দাগ কাটে। তবে তনুকে কে বোঝাবে, সবে মাত্র শুরু, এখনও বহু দাগ কাটা বাকি। অন্যদিকে আমি ডেস্কে বসে বসে ভাবি তনুকে কিভাবে কন্ট্রোল করা যায়। এমন সময় অফিসের ম্যানেজার আমার কাছে এসে বলে, এই আকাশ তোমাকে ম্যাডাম অফিস থেকে বের করে দিয়েছে, কিন্তু পরবর্তী কি মনে করে উনি তোমায় আবার অফিসে নিয়ে আসলো? হঠাৎ ম্যাডামের কি হয়েছে? উনি তোমাকে বের করে দেওয়ার পর আবার আমার নাম্বার থেকে বেশ কয়েকবার তোমাকে ফোন দিয়েছে, কাহিনীটা কি? ভাবনার অবসান ঘটেই আমি ম্যানেজারকে বললাম, কাহিনী হচ্ছে অফিসে নাকি গরু ছাগল দিয়ে ভরপুর, তাই ম্যাডাম আবার আমাকে নিয়ে আসছে। কারণ গরু ছাগল দিয়ে কখনো অফিসের কাজকর্ম হবে না, কাজকর্মের জন্য কিছু মানুষ দরকার, যেটা ম্যাডাম বুঝতে পারার পর আমাকে আবারও ফিরে নিয়ে আসছে। মানে কি? এই যে মাত্রই বললাম মানেটা। আকাশ, তুমি কি আমাকে অপমান করলে? ও মা, আপনাকে আবার অপমান কেন করব? ম্যাডামের যা ভাষ্য আমি তো তাই আপনাকে বললাম। ম্যানেজার লজ্জায় পেয়ে চলে যায়। ম্যানেজারের থেকে মুখে পানি ছুঁড়ে মারার প্রতিশোধটা নিয়ে নিলাম। ম্যানেজার চলে যাওয়ার পর আমি আবারও ভাবতে থাকি তনুর বিষয় নিয়ে। ভাবতে ভাবতে একটা বুদ্ধি আসে মাথায়। আমি এবার বুদ্ধিটা কাজে খাটাবো। অবশ্য আমার এখন তেমন কোনো বুদ্ধি খাটানোর প্রয়োজন নেই, কারণ তনু আমাকে বলে দিয়েছে সে আগামীতে আর আমাকে কিছুই বলবে না। কিন্তু তারপরেও তনুকে রিয়েলাইজ করানো উচিত তনু যেটা করছে সেটা অনেক বড় অন্যায়। না হয়তো একই ভুল তনু পরবর্তীতে আবারও করতে পারে। আমি যথারীতি প্রিপারেশন নিয়ে বসে থাকি। দুপুরে লাঞ্চের কিছু সময় আগে তনুর কেবিন থেকে আমার ডাক আসে। আমি তনুর কেবিনে যাই। তনু আমাকে নিজের কেবিনে ডেকে নিজের ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে 1000 টাকা। এই টাকা দিয়ে অফিসের বাইরে যে ক্যান্টিনটা আছে সেখান থেকে আমার আর তোর জন্য 2 প্যাকেট খাবার নিয়ে আয়। আজ দুপুরে আমরা দুইজন একসাথে লাঞ্চ করব। আমি তনুর থেকে টাকাটা নিয়ে চুপচাপ কোনো কথাবার্তা ছাড়াই কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে যাই। কিছু সময় পর ক্যান্টিন থেকে খাবার নিয়ে ফিরে আসি। তনুর দেওয়া টাকা থেকে খাবার আনার পর অতিরিক্ত অনেক টাকা বেঁচে যায়। আমি খাবারের প্যাকেট এবং অতিরিক্ত টাকাগুলো তনুর ডেস্কের উপর রেখে কেবিন থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে হাঁটা দিই। তনু আমার আচরণে যথারীতি আবার আশ্চর্য হয়। তবে আগের বারের চেয়ে এবার একটু বেশি আশ্চর্য হয়, কারণ আমাকে 2 প্যাকেট আনতে বলেছে তনু, কিন্তু আমি 1 প্যাকেট খাবার নিয়ে এসেছি। তার উপরে কোনো কিছু না বলে আমি চলে যাচ্ছি। তনু পিছন থেকে আমাকে ডেকে বলে, এই তুই কোথায় যাচ্ছিস? আর তোকে না বললাম 2 প্যাকেট খাবার আনতে? তাহলে তুই 1 প্যাকেট খাবার এনেছিস কি করতে? আমার কথাটা কি তোর কানে যায়নি? গিয়েছে। তাহলে 2 প্যাকেট খাবার আনিসনি কেন? প্রয়োজন মনে করিনি তাই। মানে হলো আপনি অফিসের বস আর আমি সামান্য একজন কর্মচারী। আপনার সাথে একসঙ্গে খাবার খাওয়াটা আমার শোভা পায় না। তাছাড়া আপনি আমার মাসিক বেতন দিবেন কাজের জন্য, যেই টাকা দিয়ে আমার সারা মাস ঘর আর নিজের পকেট চলবে। তাহলে অযথা নিজের টাকা রেখে আপনার টাকায় খেতে যাব কেন? তাই আর নিজের জন্য খাবার কিনে আনিনি। আচ্ছা ম্যাডাম, এবার তাহলে আমি গেলাম, আপনি খেয়ে নিন। আমার কথা শুনে তনুর মাথা পুরোপুরি আউলে যায়। তনু পুরো হতভঙ্গ হয়ে গেছে আমার কথা শুনে। তনুর এখন কেমন রিয়াকশন করা উচিত তনু নিজেও বুঝে উঠতে পারছে না। আমি তনুর মাথা আউলে দিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে যাই। তনুর ইচ্ছে করছে পুরো কেবিনে সমস্ত জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলতে। ভয়ানক রকমের রাগ উঠছে তার। তবে তনু নিজেকে কোনোভাবে সামলে নেয় আর রাগটা ঝাড়ে খাবারের উপর। আমার আনা খাবারের প্যাকেটে তনু কোনো প্রকার হাতই দেয় না। খাবারগুলো ডেস্কের উপরেই ফেলে কাজ করতে থাকে। অন্যদিকে আমি তনুকে কৌশলে মাইর দিয়েই ডেস্কে এসে বসে আছি। মায়ের প্রতিক্রিয়াতে তনুর ভেতরটা জ্বলছে, কিন্তু তনু কিছুই বলতে পারছে না আমাকে। না খেয়ে তনু সারাটা দুপুর কাটায়। বিকেলবেলায় অফিস ছুটি হওয়ার মিনিট 5 আগেই তনু কেবিন থেকে বেরিয়ে এসে আমাকে বলে, কাজটা ঠিক করিসনি। অনেক ইচ্ছে ছিল দুপুরে দুজন একসাথে খাবার খাবো, কিন্তু তুই আমার ইচ্ছেটা পূরণ হতে দিলি না। তোর উপরে রাগ করে আমারও দুপুরের খাবারটা আর খাওয়া হয়নি। যাক, যা করেছিস ভালোই করেছিস। এবার প্রিপারেশন নে বাড়ি যাওয়ার।
আর কিছু সময়ের মধ্যেই অফিস ছুটি হবে। তনু আমাকে কয়েকটা কথা বলে অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে আমি তনুর কথা শুনে বুঝতে পারি আমার বুদ্ধি কাজে দিচ্ছে। আমি যে হাতিয়ারটা তনুর উপর প্রয়োগ করছি সেটা থেকে সহজেই মানুষ বাঁচতে পারে না। তনু যাওয়ার পর আমি আস্তে আস্তে নিজের ব্যাগ গুছিয়ে নেই। এরপর অফিস ছুটি হতেই বাড়ি চলে যাই। এভাবে দিন কাটতে থাকে। আমি নিজেকে একদমই লিমিটে নিয়ে আসি। তনু আমাকে কোনো কাজের জন্য ডাকলে আমি খুব হিসেব নিকাশ করেই তনুর সাথে কথা বলি। সবসময় মুখ গম্ভীর করে রাখি। তনুর সামনে গেলে এক কথায় আমি তনুকে বোঝাই আমার তার সাথে কথা বলার কোনো ইন্টারেস্টই নেই, সেটা হোক কাজের বা এমনিতেই কোনো কথা। আমি তনুর সাথে এই জিনিসটা প্রতিদিনই করতে থাকি। কিছুদিন যাওয়ার পর তনু লক্ষ্য করলো আমি কেমন যেন পাল্টে গেছি। আমার ভিতরে কেমন যেন পরিবর্তন এসছে। একটা সময় তনুর সাথে আমি সাধারণভাবে কথা বলতাম, কিন্তু এখন কেমন যেন একরকমের হয়ে গেছি। নিশ্চুপ একটা ভাব চলে এসছে আমার মাঝে। ছোটোখাটো কোনো কথা মাথা নেড়ে জবাব দিই। খুব গুরুত্বপূর্ণ কিছু হলে তখন শুনে শুনে দু একটা কথা বলি। সেই প্রথমের আকাশের সাথে এখনকার আকাশের তনু কোনোভাবে মেলাতে পারছে না। আমার পরিবর্তনে তনুর ভিতরে কেমন যেন একটা প্রভাব পড়ে, তবে তনু সেটা আমার সামনে প্রকাশ করে না। এভাবেই চলতে থাকে। একদিন অফিস চলাকালীন সময়ে তনু আমাকে ডেকে বলে, আজ রাতে একটা পার্টি আছে যেখানে আমার সাথে তোর যেতে হবে। পার্টিটা রেখেছে আসাদ নামক একজন ভদ্রলোক, যিনি কিনা আমার বিজনেস পার্টনার। সেখানে আমার পরিচিত আরও সংখ্যক লোক থাকবে, আর পার্টিতে সোহানও আসবে। কারণ আসাদ সাহেব আমাকে চেপে ধরেছে পার্টিতে নিজের জীবনসঙ্গী সম্পর্কে সবাইকে জানাতে এবং বিয়ের ডেট সম্পর্কে অ্যানাউন্সমেন্ট করতে। শোন, তুই ভালো জামা কাপড় পরে রেডি হয়ে মাগরিবের পর আমার বাসার নিচে চলে আসিস। তারপর আমরা দুজন গাড়ি করে যাব, আর সোহানও সময় মতন সেখানেই পৌঁছে যাবে। আচ্ছা। মাগরিবের পর রেডি হয়ে আমি তনুর বাসা নিচে চলে যাই। তনু রেডি হয়ে নিচে এসে আমাকে নিয়ে গাড়ি করে পার্টিতে এসে হাজির। আমি পার্টিতে এসে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছি, আর তনু আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এক মেয়ের সাথে কথা বলছে। এমন সময় আসাদ সাহেব তনুর কাছে গিয়ে বলে স্পিকার হাতে নিয়ে স্টেজে গিয়ে সবাইকে নিজের জীবনসঙ্গী সম্পর্কে জানাতে। তনু আসাদ সাহেবকে বলে সে একটু পরে স্টেজে গিয়ে সবাইকে নিজের সম্পর্কে বলবে এবং সবাইকে নিজের জীবনসঙ্গীর সাথে পরিচয় করে দেবে। আসাদ সাহেব চলে যায়। তনু মেয়েটার সাথে কথা বলা বাদ দিয়ে আমার কাছে এসে বলে, আর কত সময় অপেক্ষা করব? সোহানটার জন্য আল্লাহ জানে, সে এখনো আসছে না। মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুই কি একটু গেটের সামনে গিয়ে দেখবি সোহান আছে কিনা? আচ্ছা দেখছি। আমি গেটের সামনে চলে যাই সোহান আসছে নাকি দেখার জন্য, কিন্তু সোহান আসার কোনো নামগন্ধ নেই। আমি ফিরে এসে তনুকে বলি সোহানকে দেখতে পাওয়া যাচ্ছে না। তনু আমার কথা শুনে আবার আমাকে বলে, ওর আসার গুষ্টি মারি, ওর আর আসতে হবে না। তুই চল আমার সাথে, তুই একদম চুপচাপ থাকবি, আর আমি ডাকলে পরে তুই আমার কাছে যাবি। আর আমি যেমন যেমন বলবো তুই শুধু সেটার উপরে ভিত্তি করে পরে সবাইকে কিছু বলবি। আমি কিছু বললাম না। তনু আমাকে নিয়ে গিয়ে সামান্য একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, আর সে স্পিকার হাতে নিয়ে স্টেজে গিয়ে উঠে পড়ে। এবার আমাকে সবাইকে দেখিয়ে দিয়ে বলে, এই যে মানুষটা, সে হচ্ছে আমার প্রিয় মানুষ। আমরা দুইজন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছি। দুজনের মধ্যে গভীর প্রেম চলছে। অল্প কয়েকদিন পরেই আমরা দুজন বিবাহ করব। তনু আমাকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে আমাকে স্টেজে ডেকে আমার হাতে স্পিকার দিয়ে বলে আমাদের দুজনের সম্পর্কে কিছু বলতে। আমি স্টেজে গিয়ে সোজা তনুর মুখে চুনকালি মেখে দিয়ে বললাম, আমাদের দুজনের কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই। আমি ওনার অফিসের একজন কর্মচারী, আর উনি আমার অফিসের ম্যাডাম। ওনার বয়ফ্রেন্ড হচ্ছে সোহান নামক একজন ভদ্রলোক, যিনি এই পার্টিতে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে উনি আসতে না পারায় ম্যাডাম আমাকে ওনার বয়ফ্রেন্ড বলে পরিচয় করে দিয়েছে। কিন্তু আমি চাই না আপনারা কেউ বিভ্রান্ত হন, তাই ওনাকে আরও কিছুটা সময় দিন। কিছু সময়ের মধ্যে হয়তো ওনার আসল প্রেমিক সোহান চলে আসবে। আমি সবার সামনে সত্যিটা বলে স্টেজ থেকে নেমে পার্টি থেকে বেরিয়ে চলে যাই। এদিকে আমার কর্মকাণ্ডে লজ্জায় তনু স্টেজে দাঁড়িয়ে কান্না করে দেয়। সবাই তনুর দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তনু লজ্জায় স্টেজ থেকে নেমে কান্না করতে করতে পার্টি থেকে বেরিয়ে চলে যায়। পার্টি থেকে বেরিয়েই গাড়িতে গিয়ে বসে আছে। গাড়িতে আগ থেকে আমি বসেছিলাম। আমিও পার্টি থেকে বেরিয়ে এসে গাড়ির মধ্যে বসে আছি। তনু গাড়িতে উঠে আমাকে দেখতে পেয়ে রাগে আমার শার্টের কলার টেনে ধরে চোখের পানি ফেলতে ফেলতে চেঁচিয়ে বলে ওঠে, কেন তুই আমার সাথে এমনটা করলি? কারণ আপনি মিথ্যে বলেছেন সবাইকে। আমি আপনার কোনো বয়ফ্রেন্ড না। আপনার বয়ফ্রেন্ড হচ্ছে সোহান, কিন্তু আপনি আমাকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে মিথ্যা পরিচয় করে দিয়েছেন, তাই আমি সবার সামনে ওই রকমটা বলেছি। এটা বলার সাথে সাথে সে আমার সাথে যা করলো, আমি তো যেন পাগল হয়ে যাব। আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো বন্ধুরা, কী হয়েছে এরপর সেটা জানতে চাইলে অবশ্যই এর পরের সিজনের জন্য অপেক্ষা করতে হবে।
আগামীকালকে এর পরের সিজন পাবেন। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সিজন আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।